Welcome to QED Admission Care. আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসে যে অ্যাডমিশন টেস্টটা হয় সেটার ইংলিশের স্যাম্পল কোয়েশ্চেনটা সলভ করব। সো পরীক্ষাটা দুইটা সেকশনে হবে। একটা হচ্ছে আপনার সেকশন এ, যেটা কিনা ল্যাঙ্গুয়েজ পার্টে থাকবে, গ্রামার পার্টে। আরেকটা সেকশন বি, যেটা আপনার কম্পোজিশন পার্ট হবে, রচনাগুলো। শুরু করছি সেকশন এ দিয়ে, যেখানে গ্রামার থাকবে এবং প্যাসেজ থাকবে, মানে কম্প্রিহেনশন থাকবে। তো গ্রামার পার্টে কি বলছে দেখি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য অপশনস গিভেন বিলো, সিলেক্ট দ্য বেস্ট অপশন। আমাকে এখানে কি করতে হবে? আমাকে সবার আগে বলেছে সেন্টেন্সটা, বাক্যটাকে সম্পূর্ণ করতে। এক একটা বাক্যের জন্য 4টা করে উত্তর দেওয়া আছে। আমাকে বেস্ট যে উত্তরটা আছে, বেস্ট যে অপশনটা আছে, সেটা সিলেক্ট করতে হবে। তো নাম্বার 1 বলছে ওয়ার্ড শুড বি আ মিনিংফুল এন্ড ড্যাশ পার্ট অফ ওয়ানস লাইফ। একটা মানুষের জীবনে যে কাজটা সে করে, যে কর্মটা সে করে, সেই কাজটা একটা অর্থ থাকতে হবে। কারণ ছাড়া তো আর কেউ কোনো কাজ করে না নিজের লাইফে। সবাই কাজ করে, কোনো না কোনো মোটিভ থাকে, কোনো না কোনো কারণ থাকে। তো কাজটাকে মিনিংফুল হতে হবে। যা তা কাজ করলে হবে না, যাই করি না কেন এটার একটা অর্থ থাকতে হবে। এন্ড ড্যাশ পার্ট, এবং আমার লাইফের একটা কি ধরনের পার্ট থাকতে হবে? প্রোডাক্টিভ পার্ট। এটার কারেক্ট অ্যান্সারটা বি হবে। 1B, প্রোডাক্টিভ। কেন প্রোডাক্টিভ? দেখেন, আপনি যাই করেন না কেন সবকিছু একটা আউটকাম থাকে, সবকিছু একটা রেজাল্ট থাকে, রাইট? এখন আপনি যে কাজটা করছেন সেটা যদি কোনো আউটকামই না বের হলো, তাহলে তো শুধু শুধু আপনার এনার্জি লস হলো, কোনো কাজ হলো না। তো আমি যেটাই করব না কেন, আমার সবকিছুর একটা আউটকাম থাকতে হবে। তো 1 এ 4টা অপশন ছিল। একটা হচ্ছে ইন্টারেস্টেড। এখন আপনি যেই কাজে ইন্টারেস্ট হন, আপনি যেই কাজে আপনার পছন্দ থাকে, সেটাই তো করেন। সেকেন্ড অপশন ছিল প্রোডাক্টিভ, মানে এটার একটা আউটকাম আসতে হবে, একটা রেজাল্ট আসতে হবে, ভালো একটা রেজাল্ট আসতে হবে। সিতে বলছে এক্সপোর্টেড। এক্সপোর্টেড মানে তো বের করে দেওয়া, বাতিল করে দেওয়া, পাঠিয়ে দেওয়া। তো জীবন থেকে কি পাঠাবো? কাজ তো করছেন কোনো না কোনো কাজের জন্য, তো সি একদমই হবে না। ডি বলছে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। সাফিসিয়েন্ট পার্ট, আপনার লাইফের একটা পর্যাপ্ত পার্ট থাকতে হবে, একটা সাফিসিয়েন্ট পার্ট থাকতে হবে। এতে বলছে ইন্টারেস্টেড পার্ট থাকতে হবে, বিতে বলছে প্রোডাক্টিভ পার্ট থাকতে হবে, সিতে বলছে এক্সপোর্টেড পার্ট থাকতে হবে, ডিতে বলছে সাফিসিয়েন্ট পার্ট। এখানে সব থেকে যেটা বেস্ট আমার উত্তর হবে, আমি সেটাই চুজ করবো। এখানে বলছে যে আমার কাজটা একটা অর্থ থাকতে হবে, মিনিংফুল কাজ হতে হবে, এবং সেই কাজটা আমার জীবনের একটা আউটকাম থাকতে হবে, একটা প্রোডাক্টিভ পার্ট থাকতে হবে, যে আমার জীবনে এই কিছু বছর আমি কাজ করেছি, সেই বছরগুলো আমার পজিটিভ পার্ট ছিল, ভালো কাজ করেছি। যা তা কাজ করে জীবনটাকে নষ্ট করিনি। জীবনের যেই কাজটাই করেছি না কেন, সেটা একটা প্রোডাক্টিভ ছিল, এটার একটা ভালো একটা আউটকাম এসেছে। তো মানুষের জীবনে মানুষ যেই কাজটাই করে না কেন, সেটার একটা মিনিং থাকতে হবে, এবং ওই কাজটা একটা ভালো ফলাফল আসতে হবে, কাজটা প্রোডাক্টিভ হতে হবে। নাম্বার 1 এর আনসার বি, প্রোডাক্টিভ। 2তে বলছি দ্য কনসার্ট ওয়াজ ড্যাশ বাই অ্যান আওয়ার। কনসার্টটা শুরু হয়েছিল, কিন্তু কখন শুরু হয়েছিল? 1 ঘন্টা পর শুরু হয়েছে। এখানে আমাকে অপশন দিচ্ছে ক্যান্সেলড, ডিলেড, পোস্টপোন, প্রেজেন্টেড। ক্যান্সেল মানে তো বাদ, পোস্টপোন মানে চেঞ্জ হয়েছে, প্রেজেন্টেড মানে অলরেডি শুরু হয়েছে, প্রেজেন্ট করা শেষ। ডিতে বলছি ডিলেড। ডিলেড মানে দেরি হয়। কনসার্টটা শুরু হয়েছে কিন্তু 1 ঘন্টা লেট স্টার্ট হয়েছে, 1 ঘন্টা পিছিয়ে গিয়েছিল, বা ডিলে হয়ে গিয়েছিল, দেরি হয়ে গিয়েছিল। আপনার কনসার্ট হওয়ার কথা ছিল 11টা থেকে, কিন্তু হয়েছে 12টা থেকে। কনসার্ট ওয়াজ ডিলেড বাই অ্যান আওয়ার, 1 ঘন্টা লেট পর্যন্ত ছিল। 2তে বলছে রিড দ্য ফলোইং টেক্সট and fill in the blanks with the most suitable answer from the box below. নিচে আগে বলেছে কি করতে? রিড দ্য ফলোইং টেক্সট। আগে আমাকে পুরো টেক্সটটা পড়তে বলেছে, পুরো প্যারাগ্রাফটা পড়তে বলেছে।
এই যে ব্ল্যাঙ্ক গুলো আছে এগুলাকে আমার ফিল করতে হবে। সেগুলো আমি কিভাবে ফিল করব? ব্ল্যাঙ্ক গুলো আমি ফিল করব কারেক্ট অ্যান্সারটা চুজ করে। সেই কারেক্ট অ্যান্সারটা আমি কোথায় পাবো? সেই কারেক্ট অ্যান্সারটা নিচে যে বক্স আছে সেই বক্সের মধ্যে চারটা করে অপশন আছে। সেই চারটা অ্যান্সার থেকে আমাকে কারেক্ট অ্যান্সারটা চুজ করে ব্ল্যাঙ্ক গুলোতে বসিয়ে ফিল করতে হবে। তো প্রথম সেন্টেন্সে বলছে when an earthquake under the sea is very strong, যখন সমুদ্রের নিচে কোনো আর্থকুয়েক হয়, কোনো ভূমিকম্প হয় আর সেটা যদি অনেক স্ট্রং হয় তখন কি হতে পারে? ইট ক্যান জেনারেট মানে প্রডিউস করা, তৈরি করা। কি তৈরি করবে? আর ড্যাশ ওয়াল অফ ওয়াটার কল্ড সুনামি, পানির এমন একটা ওয়াল তৈরি করবে যেটার নাম কিনা সুনামি। এখন ওয়ালটা কি ধরনের ওয়াল? চারটা অপশন আছে, একটা হচ্ছে ভয়াবহ, একটা হচ্ছে ভয় পাওয়া, একটা হচ্ছে ফ্রাইট মানে ফিয়ার, আর একটা হচ্ছে থটফুল। থটফুল তো চিন্তা হয়, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কি ধরনের ওয়াল তৈরি করবে? একটা ভয়াবহ একটা ওয়াল তৈরি করবে পানি, টেরিফাইং। কারেক্ট ওয়ার্ড এটা একটা হবে 3A, টেরিফাইং, ভয়াবহ। এমনই ভয়াবহ একটা ভয়ানক একটা পানির দেয়াল তৈরি করবে যেটার নাম হচ্ছে সুনামি। নেক্সট সেন্টেন্সে বলছে the powerful movements and enormous dash of energy up through the ocean, এই যে পানির যে মুভমেন্টটা, চলাফেরা, এটা এতটাই পাওয়ারফুল যে এটা ইনর্মাস মানে কিন্তু হিউজ, যে এটা বিশাল পরিমাণের এনার্জি দেয়। দেখেন আমরা বাক্যটা পড়ে বুঝে গেছি যে বিশাল পরিমাণের এনার্জি। এখন আমাকে দেখতে হবে যে কোনটা পরিমাণের সাথে মিলে। এনার্জি তো গুণে শেষ করতে পারবো না, এত পাওয়ারফুল, তার মানে এটা আনকাউন্টেবল। এখন নাম্বার তো আমি গুনতে পারছি, তো কাউন্টেবল, মেনিও আমি গুনতে পারছি, কাউন্টেবল। অ্যামাউন্ট এবং টাইমস, এই দুইটার মধ্যে আমাকে খুঁজতে হবে। এখন টাইম কি 2 বার 3 বার 4 বার? এভাবে তো আমি দিতে পারবো না একটা এনার্জি, কারণ এখানে যদি টাইমস দিই তাহলে সংখ্যা দিতে হবে যে 3 টাইমস মোর বা 5 টাইমস মোর, এখানে তো দেয়নি সেটা। যেহেতু শুধু এনার্জির কথা বলেছে, আনকাউন্টেবল নাউনের কথা বলেছে, তাই আমি এখানে পরিমাণটা ব্যবহার করবো, অ্যামাউন্টস। ইনর্মাস অ্যামাউন্টস অফ এনার্জি, বিশাল পরিমাণের এনার্জি পুরোটা সমুদ্রের মাঝে ছড়িয়ে একটা বিশাল সুনামি তৈরি হচ্ছে। মুভিং ড্যাশ অ্যামাউন্টস অফ ওয়াটার, কি ধরনের, কতটুকু পরিমাণ পানি মুভ করতেছে? অবশ্যই বিশাল হবে, যেহেতু এখানে বলে দিছে বিশাল, ইনর্মাস। দেখি তো আমরা ইনর্মাস এর সাথে মিল রেখে কোনো আনসার পাই কিনা, সিনোনিম খুঁজি। ফিউ মানে তো অল্প, হিউজ মানে তো বিশাল, হাই মানে উচ্চতা, লং মানে লম্বা, দূরত্ব। কিন্তু ও যে মুভ করতেছে কতটুকু পরিমাণ? বিশাল পরিমাণ, তাই আমার এখানে কারেক্ট অপশন বি হবে। নেক্সট বলছে the water advances, advance মানে কি বেড়ে ওঠে, বেড়ে যায়, পানি কতটুকু বেড়ে যায়? advances the shore in giant waves, কতটুকু পরিমাণে বড় বড়, জায়ান্ট মানে কি বিশাল, দানবের মতো বড়, দানব সমান ঢেউয়ের মাপে পানিটা বেড়ে ওঠে। এখন সেটার উচ্চতা এরকম হতে পারে, সেটার হাইটটা হতে পারে একটা 10 তলা বিল্ডিং এর সমান। এখন দেখি ওয়াটার অ্যাডভান্সেস কোন দিকে যায়, কোন দিকে এগিয়ে যায়? শোরের দিকে না, তো আমি এখানে ডাইরেকশন বোঝাচ্ছি। তো আমার অপশন গুলো কি বলছে? অপশন বলছে একটা বিটুইন মানে মাঝে, ফোর মানে কারণ, ফরওয়ার্ড মানে সামনের দিকে, টুয়ার্ড মানে আমার শোরের দিকে, শোরটাকে নিয়ে বোঝাচ্ছে। বড় যে ঢেউটা, পানির যে কিনারাটা ওই কর্নারের দিকে যাচ্ছে, কর্নারের দিকে মুভ করছে। আমি যেখানে ফরওয়ার্ড বলতে বলবো না, কারণ অলরেডি অ্যাডভান্স বলে দিছে, অ্যাডভান্সেস মানে তো ফরওয়ার্ড। তো আমার এখানে 3টা অপশন বাদ, আমার কারেক্ট অপশন হচ্ছে টুয়ার্ড, ওই দিকটাতে যাচ্ছে। আমার যেই পানিটা, পানির যে বড় বড় দানব সমান ঢেউ গুলো, এগুলো ওই শোরের দিকে যাচ্ছে। ইন ডিসেম্বর 2004 সালে ডিসেম্বর মাসে ইন্ডিয়ান ওশানের আশেপাশে যে মানুষরা ছিল ওরা কিভাবে ছিল? ড্যাশ বাই হেল্পলেসলি as the world's deadliest ever tsunami arrived on the land, ওরা এমন ভাবে সুনামির চারপাশে ছিল, দাঁড়িয়ে ছিল, মনে হচ্ছিল যেন পৃথিবীতে এর থেকে বাজে, এর থেকে ভয়ঙ্কর, ডেডলিয়েস্ট মানেও কিন্তু ভয়ঙ্কর। দেখেন সিনোনিম আর সিনোনিম, আপনাদেরকে অনেক সিনোনিম শিখতে হবে। এর থেকে ভয়ঙ্কর পরিমাণের বা এর থেকে ভয়ঙ্কর
ধরনের সুনামি তারা আগে কখনো দেখেনি। 2004 সালের ডিসেম্বর মাসে যেটা দেখেছে ইন্ডিয়ান ওশানের আশেপাশে। তো আমার এখানে অপশন দিচ্ছে স্ট্যান্ড, স্টুড, ওয়েট, শাউট। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, স্টুড মানে দাঁড়িয়ে ছিল, ওয়েট মানে অপেক্ষা করা, শাউট মানে চিৎকার করা। এখন চারিদিকে যে মানুষটা ছিল, ওই মানুষদেরটা কোনটা মিলবে? ওয়েট আর শাউট তো একদমই মিলবে না। চারিপাশে তারা একদম অসহায়ের মতো দাঁড়িয়েছিল, জমিতে এমন ভাবে দাঁড়িয়েছিল, কি করবে? চারিপাশে একটা ওশানের পাশে যারা থাকে, যে জমিটা থাকে, সমুদ্রের পাশে যে জমিটা থাকে, সেখানে যে লোকগুলো থাকে, ওরা কোথায় ছোটাছুটি করবে? ওরা যে দ্বীপটাতে থাকে, যেমন আমাদের সেন্ট মার্টিন। এখন এইসব জায়গার আশেপাশে যদি এত ভয়াবহ, এত ভয়ানক, এত ভয়ঙ্কর জনক একটা সুনামি থাকে, তাহলে মানুষরা কি করবে? অসহায় হয়েই তো থাকবে। এখন এখানে এতে বলছে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা বা ছিল, বিতে বলছে স্টুড দাঁড়িয়ে ছিল, সিতে বলছে অপেক্ষা, ডিতে বলছে চিৎকার করা। অপেক্ষা চিৎকার করা তো মিলছে না, অসহায়ের মতো চিৎকার করছে, অসহায়ের মতো অপেক্ষা করছে, ভাই সামনে সুনামি আমি অপেক্ষা করবো? একদমই না। আমার স্ট্যান্ড অথবা স্টুডের মধ্যে যে কোনো একটা হবে। এখন যেহেতু এখানে দেখেন বলছে এবার সুনামি অ্যারাইভড অন ল্যান্ড, আমার ভার্বটা কি, কাজটা কি, কিভাবে ছিল? সুনামিটা এসেছিল, অ্যারাইভড বলছে পাস্ট টেন্স, ইডি ডি আছে লাস্টে, পাস্ট টেন্স। তার মানে আমার এখানে কাজটা কি হবে, কিরকম ভাবে ছিল? তারা স্টুড হবে, তাদের কাজটাও পাস্ট টেন্সেই হবে। যেহেতু একটা ভার্ব অলরেডি, আমার মেইন ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাই আমার স্টার্টিং ভার্বটাও পাস্ট টেন্সেই থাকবে। এটা কারেক্ট আনসার স্টুড হবে। Dash people within the area had any warning? এখন আশেপাশে যে মানুষ আছে সবাই কি সবাইকে ওয়ার্নিং দিতে পারবে? সুনামি কি আর বলে বলে আসবে যে আমি আসতেছি দাঁড়াও? এটা তো বলবে না। তো কি ধরনের কয়েকজন মানুষ জানতে পারবে ওই এরিয়ার মধ্যে? অপশন বলছে সো মানেও তো অনেক, মাচ মানেও অনেক, লিটল মানে অল্প, ফিউ মানে অল্প। তো আমাদের আনসার লিটল অথবা ফিউ হবে। এখন খেয়াল করবেন পিপল কিন্তু কাউন্টেবল, আপনি গুনতে পারছেন, লিটল কিন্তু আনকাউন্টেবল, আর ফিউ হচ্ছে কাউন্টেবল। তাই আমার এখানে কারেক্ট আনসার হবে ফিউ। অল্প কিছুজন মানুষ সেখানে ওয়ার্নিং পেয়েছে, বাকিরা ওয়ার্নিং পায়নি। The tsunami dashed cities and took thousands of lives. সুনামি কি করলো? শহরগুলোকে ড্যাশ দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আমাকে উত্তরটা বলতে হবে, এবং হাজার হাজার জীবন কেড়ে নিয়েছে। অপশন হচ্ছে ডেস্ট্রয়, ধ্বংস করে ফেলেছে, ডিস্ট্রাক্ট মানে ধ্বংস করা, ড্যামেজ মানে নষ্ট করা, ব্রোকেন মানে নষ্ট করা। তো সি এবং ডি হবে না, এ এবং বি এর মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখেন এখানে আমার ভার্বটা কি আছে? টুক, টেক থেকে টুক, পাস্ট টেন্সে আছে। শত শত মানুষের জীবন কেড়ে নিয়েছিল, কেড়ে নিচ্ছে না, কেড়ে নিয়েছিল, তাই শহরগুলো কি হয়েছিল তখন? ধ্বংস হয়ে গিয়েছিল। আমার অ্যান্সারটাও পাস্ট টেন্সে হবে। এই ছিল আমার সেকশন এ। স্যাম্পল কোয়েশ্চেন সেকশন এ, যেখানে একটু ল্যাঙ্গুয়েজ পার্ট থাকবে, গ্রামার পার্ট থাকবে, 4টা করে উত্তর থাকবে, আপনাকে কারেক্ট যে উত্তরটা আছে সেটা। এখন আসি কম্প্রিহেনশন পার্টে, রিডিং কম্প্রিহেনশন, যেখানে বলছে যে there are two groups of people who have difficulty in writing. পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যাদের লিখতে একটু অসুবিধা হয়, ডিফিকাল্ট হয়। তারা কারা? those who cannot write at all, যারা লেখাপড়া জানে না, একদমই লিখতে পারে না, and those who have to open for a living, যাদের বেঁচে থাকতে হলে কাজ করতে হয়, কাজ করতে হলে লেখালেখি তো করতেই হবে। একটা স্কুলের চাকরিজীবী থেকে শুরু করে সচিবালয়তেও যে কাজ করে বা মন্ত্রণালয়তে যে কাজ করে, তাদেরও তো লেখালেখি কাজ থাকে, সবকিছুতেই তো লিখতে হয়। এখন এটা মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি হোক বা কোনো স্কুল হোক বা যেটাই হোক না কেন, জীবনে বেঁচে থাকতে হলে আর্নিং তো করতে হবে। এখন আর্নিং করতে হলে একটু তো লিখতেই হবে। তারা চায় না কিন্তু তারপর ওদের লিখতে হয়। এই দুই ধরনের মানুষ, যারা একদমই লেখাপড়া পারে না তাই লিখে না, আর যারা চায় না কিন্তু বেঁচে থাকার জন্য কাজ করতে হয় এবং কাজ করতে হলে লিখতে হয়। In between there is a huge middle ground that forms the core of the audience for right on. এখন এদের সবকিছুর মাঝে মানুষ কি করলো? এই দুইটা গ্রুপকে দুইটা সেকশনে ভাগাভাগি করলো, করে একটা আর্টিকেল তৈরি করলো, যেটার নাম হচ্ছে দিল রাইট অন, যে লিখো, লিখা শিখো, লিখা যান, রাইট অন। তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য একটা বিশাল অ্যামাউন্টের একটা অডিয়েন্সকে, দর্শককে অ্যাট্রাক্ট করার জন্য। The first comprises those, comprise মানে কনজিস্ট করা,
হু ক্যান রাইট আ বিট, যারা অল্প লিখতে পারে কিন্তু মনে হয় তাদের কিছু বলার নাই তাই লিখে না। আর আরেকটা কি ধরনের গ্রুপ, যাদের অনেক কিছু বলার আছে কিন্তু গুছায় লিখতে পারে না তাই লিখে না। একটা আছে যে কিছু বলার নাই, চিন্তা ভাবনাও করে না কিছু, তাই লিখে না। আরেকটা আছে যে অনেক কিছু বলার আছে কিন্তু গুছায় লিখতে চায়। So how does the television program encourage first time writers? একটা টেলিভিশন প্রোগ্রাম যদি খোলা হয়, কিভাবে যারা প্রথমবারের মতো লেখা শিখছে তাদেরকে আমরা কিভাবে উৎসাহ করতে পারবো, এটার জন্য একটা টেলিভিশন প্রোগ্রাম সেট আপ করা হলো। এখন ওখান থেকে বেস্ট একটা মেথড পাওয়া গেল যে মানুষকে উৎসাহ আমরা সেভাবে করতে পারবো যে ওনাদেরকে কোনো কিছু চিন্তা ভাবনা না ছাড়াই তাদেরকে বলবো যে লিখতে, আপনার যা খুশি আপনি তাই লিখেন, নিজের ব্যাপারে যা খুশি আপনি তাই লিখেন। এতে করে কি হবে, মানুষের যে যত জীবনের যত এক্সপেরিয়েন্স আছে, যত অভিজ্ঞতা আছে, সেখান থেকে তারা যা খুশি তা লিখবে। খারাপ থেকে খারাপ, ভালো থেকে ভালো, দুঃখজনক, খুশিরময় যত কিছু আছে জীবনে যা করেছে, যেভাবে খুশি সেভাবে যদি তাকে লিখতে দেওয়ার স্বাধীনতা দেওয়া হয়, তখন সে যা ইচ্ছে সেভাবে লিখতে পারবে, তার মধ্যে সেই ভয়টা কাজ করবে। The talker is free from the worries of correct spelling and grammar that can come later. যে বলছে, যে কথা বলছে, তার মধ্যে কোনো টেনশন থাকবে না যে স্পেলিং ভুল হচ্ছে না, গ্রামাটিক্যাল এরর হচ্ছে না, কি হচ্ছে। তার কথা হচ্ছে আমাকে লিখতে বলেছে, কোনো বাধা টাধা নেই, আমি যাচ্ছি লিখতে পারবো, কোনো ভুল হলেও সমস্যা নেই। Next paragraph বলছে, many people have reached enthusiastically to the possibility of a television series designed to encourage and improve writing skills. অনেক মানুষ কি হয়েছে, এই যে টেলিভিশন যে ড্রামাটা, এই যে টেলিভিশন যে সিরিজটা হলো, এইটা দেখার পরে খুবই উৎসাহিত হয়েছে এবং তাদের রাইটিং স্কিলসও অনেকটা ইমপ্রুভ করেছে। কিভাবে? এরা কারা ছিল? এরা ছিল স্টুডেন্ট যারা কিনা রেগুলার ক্লাস করতো, এবং আর কারা ছিল? টিচার্স। আর কারা ছিল? ভলেন্টিয়ার টিউটর, যে টিউশন দেয় না, ভলেন্টিয়ার টিউটর্স, যারা কিনা নিজের থেকে বাচ্চাদেরকে শেখাতে পছন্দ করে, টিচাররা যারা শেখাতে পছন্দ করে। আর কারা ছিল? and there has been enthusiasm too from those who would like to improve those writing tasks that they are often required to do in their daily lives. আর কারা ছিল? যারা হচ্ছে কিনা লিখতে চায় না কিন্তু দৈনন্দিন জীবনে তাদেরকে লিখতে হয়, তাদের প্রত্যেক দিনের কাজের জন্য, বাজারে সবাই করার জন্য, তাদেরকেও উৎসাহিত করেছে। কিভাবে? যে তারাও যেভাবে খুশি সেভাবে যা ইচ্ছা তা লিখতে পারবেন। এটা করে কি হবে, তাদের ডেইলি লাইফে একটা ইমপ্রুভমেন্ট আসবে। This television series is intended for all these groups. এই সব ধরনের মানুষদের জন্য এই টেলিভিশন সিরিজটা বা এই টেলিভিশন নাটকটা বা প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছিল। যে স্টুডেন্টরা অনেক লিখতে চায় কিন্তু তাদের একটু হেল্প দরকার হয়, একটু গাইডেন্সের দরকার হয়, তাদের জন্য, যাদের একটু সাপোর্ট দরকার, যারা লিখতে চায় কিন্তু ভয় পায়, যারা একটু সাপোর্ট চায়, যারা একটু উৎসাহিত হতে চায় তাদের জন্য, এবং টিচারদের জন্য যারা কিনা তাদের স্টুডেন্টদেরকে হেল্প করতে চায়। তো তারা এই টেলিভিশন প্রোগ্রাম থেকে কিছু আইডিয়াস নিতে পারবে কিভাবে সে তারা স্টুডেন্টদেরকে হেল্প করতে পারে। আর কাদের জন্য? আমাদের বাকি মানুষদের মতো যারা কিনা লিখাতে ইমপ্রুভমেন্ট আনতে চায়, লেখাটা একটু সুন্দর করে লিখতে চায়, তাদের জন্য। এখন এই পুরো গল্প থেকে আমাকে একটা প্রশ্ন করছে, সাম পিপল ডু নট রাইট বিকজ, কিছু মানুষ লিখতে চায় না কেন? কিছু মানুষ বলেছে, সবার কথা না, কিছু মানুষ লিখতে চায় না, তার কারণটা কি? অপশন এ, দে আর নট শিওর হাউ, তারা জানে না কিভাবে লিখতে হয়। অপশন সি, দে অনলি রাইট আ লিটল, তারা অল্প লিখে। অপশন বি, তারা কখনোই কিছু বলে না। অপশন ডি, তারা অনেক কিছু বলে। এর কারেক্ট অপশনটা কি হবে? যে তারা লিখতে জানে না কিভাবে লিখতে হয়। যে লিখতে জানবে, একজন অল্প শিক্ষিত বা একদমই শিক্ষিত না, যে সে যদি জানে কিভাবে লিখতে হয় সে তো অবশ্যই লিখবে। তাই এটার কারেক্ট অপশন হবে এ, যে তারা জানে না কিভাবে লিখতে। তাদেরকে যদি আমরা একটু হেল্প করতে পারি তাহলে অনেকটা হেল্প হবে, তারা লেখা শিখে যাবে, লিখবে। এখন আসে সেকশন বি তে। সেকশন বিটা কি? ইংলিশ কম্পোজিশন নিয়ে, রচনা নিয়ে, যেখানে কিনা আমাকে ওয়ার্ড লিমিট বলেছে যে 200টা ওয়ার্ড এক্সিড করা যাবে না, মানে 200 ওয়ার্ডের লিমিট হচ্ছে 200, এর বাইরে আপনি লিখতে পারবেন না। এখানে কি করতে হবে? প্রকাশ করতে হবে। কি প্রকাশ করতে হবে? আপনার মনের কথা, আপনি মতামত প্রকাশ করবেন। কি নিয়ে? একটা টপিক যেটা কিনা নিচে যাওয়া, সেই টপিকটা কি? Students in the secondary level of Bangladesh must learn 2 more languages such as Arabic, Chinese, French, etc. other than Bengali and English to get high-level jobs in overseas countries.
ওভারসিজ কান্ট্রিজ বলতে বিদেশ বোঝাচ্ছে। এখানে বলছে এসএসসি শিক্ষার্থী যারা যারা কিনা সেকেন্ডারি লেভেলে আছে তারা ইংরেজি এবং বাংলা এই দুইটা শব্দ ছাড়াও এই দুইটা শব্দের বাহিরেও তারা আরো দুটি ভাষা শিখে রাখবে। এই দুটি ভাষা ছাড়া তারা আরো দুটি ভাষা শিখে রাখবে। কিসের জন্য? তাদের সুবিধার জন্য। তাদের সুবিধার জন্য তারা আরো দুটি ভাষা শিখে রাখবে। এখন এটাতে কি দিতে বলেছে? গিভ ইউর ওপিনিয়ন রিগার্ডিং দিস, যে আপনি কি চিন্তা করেন, আপনার ধারণাটা কি, আপনার ভাবনাটা কি, এটা আপনি শেয়ার করবেন। আসেন আপনার সাথে একটা স্যাম্পল শেয়ার করি কিভাবে লিখতে হয়। নর্মালি একটা এসে 4টা প্যারাগ্রাফে থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে, তারপরে মাঝে কিছু ইভেন্টস থাকে যে কিভাবে কি করেছে না করেছে, সবগুলো ফেজ সবগুলো স্টেজ এক্সপ্লেইন করবে এবং লাস্টে একটা কনক্লুশন থাকবে। শেষটা কিভাবে হচ্ছে। আমরা যেমন মুভি দেখি না, গল্প দেখি, ঠিক তেমন ভাবে একটা গল্পের শুরুটা কেমন হয়, একটা মুভির শুরুটা কেমন হয়, মুভির শেষটা কেমন হয়, এবং মাঝে দিয়ে কি থাকে, কিছু ইভেন্ট থাকে না, কিছু জিনিস হয় মাঝে, ঠিক তেমন ভাবে আপনার রচনাটাও সেরকম হবে। এখন দেখেন এখানে আপনার মতামত জানতে চেয়েছে, আপনার রায় জানতে চেয়েছে যে আপনার মতে কি, আপনার মতামতটা কি এই বিষয় রিগার্ডিং দিস, মানে এই বিষয়ে আপনার মতামতটা কি। আপনি এভাবে শুরু করতে পারেন, ইন মাই ওপিনিয়ন while learning additional languages at the secondary level in Bangladesh should be beneficial for students aiming for high level jobs overseas. It should not be mandatory. আমার মতামতে সেকেন্ডারি লেভেলের বাংলাদেশে যে সেকেন্ডারি লেভেলটা থাকে, এসএসসি লেভেলটা, স্টুডেন্টসদেরকে এমন একটা লক্ষ্য তৈরি করে দিতে হবে যে তাদেরকে এডিশনাল এক্সট্রা কিছু ভাষা শিখতে হবে যদি তারা বাহিরের জব করতে চায় বা হাই পেইড জব করতে চায়। এখন এটা ম্যান্ডেটরি করা যাবে না, এটা বাধ্যতামূলক না, কিন্তু যদি তারা চায় তারা এক্সট্রা কিছু ভাষা শিখতে পারে। এখন এই পরীক্ষাটা যে ম্যান্ডেটরি বা এই ভাষা শেখাটা যে মাস্ট, তাদেরকে শিখতেই হবে তা কিন্তু না। কিন্তু যদি তারা হাই লেভেল জবস নিতে চায় বাহিরে বা বিদেশে, তাহলে তাদেরকে একটু এক্সট্রা ভাষা শিখতে হবে। কেন? এটা শিখলে তাদের জন্য লাভবান হবে, এটা বেনিফিট হবে, লাভজনক হবে। কিন্তু তাদের যে শিখতেই হবে তা কিন্তু না, কিন্তু যদি শিখে রাখা ভালো। কেন ভালো? তাদের অন্য দেশে, বাহিরের দেশে জব পেতে ইজি হবে, ভালো ভালো আর্নিং জব, ভালো ইনকাম জব, ভালো লেভেলের জব। এখন সেই ভাষাগুলো কি ধরনের হতে পারে? অ্যারাবিক হতে পারে, চাইনিজ হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে। এই ধরনের ভাষা শিখলে কি হবে? তারা আরো ডাইভার্স মানে কি, অনেক ধরনের জব, তারা অনেক ধরনের জব অপরচুনিটি তারা খুঁজে পাবে, অনেক ধরনের জবের রাস্তা খুলে যাবে। এবং তার পাশাপাশি কি হবে? তারা অনেক ধরনের কালচারের ব্যাপারে, অনেক ধরনের সংস্কৃতির ব্যাপারে উপভোগ করতে পারবে। আপনি যদি কোরিয়ায় যাওয়ার আগে কোরিয়ান ভাষা শিখেন, তাহলে ওখানে গেলে তাদের সাথে কথাবার্তা বলতে একটু সুবিধা হবে, তাদের কালচারটাও বুঝতে আপনার জন্য ইজি হবে। এই যে ভাষাগুলো অ্যারাবিক, চাইনিজ অথবা ফ্রেঞ্চ, এগুলো খুবই মূল্যবান। কোথায়? রিজিয়ন, কোন রিজিয়নে, কোন জায়গায়, যেখানে এগুলা কিনা সবাই যথাযথ কথা বলা হচ্ছে, কম বেশি সবাই এই ভাষাগুলো জেনে রাখে। এই ভাষাগুলো কম বেশি সবগুলো দেশেই প্রয়োজন হয়, সবগুলো দেশের মানুষটাই এই ভাষাগুলো কথা বলে। বাংলা ভাষা তো সব দেশের মানুষরা বলে না, কিন্তু আপনি যদি ফ্রেঞ্চ ভাষাটা শিখেন, এটা আপনার অনেকগুলো দেশে কাজে আসবে, শুধু একটা দেশ না, শুধু ফ্রান্সে না, কিন্তু লন্ডনেও কাজে আসবে। তাতে করে কি হবে? একটা স্টুডেন্ট যে কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সাপোজ বাংলাদেশের একটা স্টুডেন্ট গেল আমেরিকায় বা অস্ট্রেলিয়ায় বা ইংল্যান্ডে এরকম একটা জায়গায় পড়াশোনা করতে, তাদের যদি এই ভাষাগুলো জানা থাকে, তারা একটা ভালো জব মার্কেটে একটা ভালো পজিশন পাবে, ইন্টারন্যাশনাল জব মার্কেটে একটা ভালো জব তারা অ্যাচিভ করতে পারবে। তারপর আপনি আরেকটু প্যারাগ্রাফ দিতে পারেন এই ধরনের শব্দ ইউজ করে, এই ধরনের আপনি কনজাংশন ব্যবহার করবেন। However, moreover, however, making it compulsory might impose undue pressure on students who are already burdened with extensive curriculum. এখন এখানে কি বলছে? যদি আমি এটা ম্যান্ডেটরি করে দিই, দেখেন সিনোনিম ইউজ করেছে, ক্যান। ম্যান্ডেটরি মিনিং কি? মাস্ট মানে যা, ম্যান্ডেটরি মানেও তা, কম্পালসরি মানেও।
যদি এটা আমরা বাধ্যতামূলক করে দিই বাচ্চাদের উপর, স্টুডেন্টদের উপর, তাহলে কি হবে? একটা প্রেশার ক্রিয়েট হবে। তাতে করে কি হবে? তারা তো অলরেডি একটা প্রেশারে থাকে, একটা বোঝা থাকে না, একটা বার্ডেন ফিল করে না, তাদের সাবজেক্ট অনেকগুলো থাকে এসএসসি, তার পাশাপাশি ওই প্রেশারটা থাকে, তার পাশাপাশি একটা এক্সট্রা প্রেশার হয়ে যায়। তাই যদি আমরা এটাকে বাধ্যতামূলক না করে একটা দরজা খুলে রাখি যে যদি আপনারা চান তাহলে, যদি স্টুডেন্টরা চায় তাহলে এই ভাষাগুলোও শিখে রাখতে পারে, তাহলে তাদের জন্য ইজি হবে। তখন তারা কি হবে? ঠান্ডা মাথায় খুশি মনে পড়াশোনা করবে। যেটাতে আমি করতে বলবো, মানুষকে যদি ইউজুয়ালি একটা জিনিস ফোর্স করা হয় তাহলে কিন্তু সে এটা প্রেশার ফিল করে, কিন্তু যদি ফোর্স না করা হয়, সেই স্বাধীনতা দেওয়া হয়, সে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবে, তাহলে সে খুশি মনে করবে। Instead, language learning could be offered as an optional language subject. এই সাবজেক্টটা তাদের কাছে একটা অপশন হিসেবে থাকবে, যে ল্যাঙ্গুয়েজ একটা সাবজেক্ট কিন্তু অপশন। তো এতে করে কি হবে? বাচ্চারা ইন্টারেস্টেড ফিল করবে, স্টুডেন্টরা একটু ইন্টারেস্টেড হবে, আপনারা একটু ইন্টারেস্টেড হবেন শিখাতে। আর যে স্টুডেন্টরা অলরেডি ইন্টারেস্টেড, ওরা কি করবে? এইটা শিখার জন্য আগ্রহিত হবে, তাদের মধ্যে সেই আগ্রহটা জাগবে, যে যেই সাবজেক্ট গুলো অলরেডি আছে, যেই পড়াগুলো আছে, ওগুলো তো তারা পড়বেই, কিন্তু এই যে সাবজেক্টটা ল্যাঙ্গুয়েজ লার্নিং সাবজেক্ট, এটা তারা উৎসাহিত হয়ে পড়বে, নিজের ইচ্ছায় পড়বে, খুশি মনে করবে। এটাকে তারা প্রেশার হিসেবে নিবে না, এক্সট্রা বার্ডেন হিসেবে নিবে না, বোঝা হিসেবে নিবে না। This approach would cater to diverse student interests and career goals without overwhelming them. এই যে অ্যাপ্রোচটা, এই সিস্টেমটা যদি ক্যারি করা হয়, এই মেথডটা যদি নেওয়া হয়, তাহলে স্টুডেন্টরা কি হবে? এটা শেখার পাশাপাশি তাদের ইন্টারেস্টটাও জাগবে এবং তাদের ক্যারিয়ারও হেল্প হবে। কিভাবে? কোনো রকমের কোনো টেনশন ছাড়াই তারা ভাষাটা শিখে নিবে, খুবই ইজিলি শিখে যাবে, এবং অনেকগুলো দেশে এই ভাষা কাজে দিবে, অনেকগুলো চাকরিতে এই ভাষা কাজে দিবে, একটা এক্সট্রা অ্যাক্টিভিটি হিসেবে সে তার সিভিতে লিখে রাখতে পারে। বাহিরের দেশে অনেক সময় এই জিনিসগুলো খেয়াল করে যে এক্সট্রা কি কি নলেজ আছে তার। তো যদি আপনার এক্সট্রা ল্যাঙ্গুয়েজ লার্নিং নলেজ থাকে, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে, তাদের নজরে আপনি বেশি বেশি করে পড়বেন। মোরওভার মানে কি? শুধু তাই নয়, ল্যাঙ্গুয়েজ স্কিলস alone are not sufficient for securing high level jobs. ল্যাঙ্গুয়েজের যে স্কিলটা, এই যে একটা স্কিল আপনার, যে আপনি একটা এক্সট্রা জিনিস জানেন, এটা কি শুধু হাই লেভেল জব কাজে দিবে? শুধু তা না, কিন্তু আরো অনেক কিছুতে কাজে দিবে। যেমন স্ট্রং ফাউন্ডেশন ইন টেকনিক্যাল স্কিলস, টেকনোলজিক্যাল স্কিলসও কাজে দিবে। সাপোজ আপনি যদি ল্যাপটপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি অন্য ল্যাঙ্গুয়েজ যদি দেওয়া হয়, আপনি বুঝে যাবেন ইজিলি, চাইনিজ বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে থাকলে। ক্রিটিক্যাল থিঙ্কিং, আপনি ইজিলি চিন্তা ভাবনা করতে পারবেন। বাংলায় যখন টিচার বুঝাবে, আমরা ইজিলি নিব, কারণ বাংলা আমাদের ভাষা। ফ্রেঞ্চ ভাষায় যখন টিচার বুঝাবে, আমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি কি ডিপলি চিন্তা করতে পারবো জিনিসটা নিয়ে? ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করতে পারবো না। কিন্তু সেই ভাষাটা যদি আমি ইজিলি নিয়ে নিই, অলরেডি জানা থাকে, বোঝা থাকে, আমি ওই ভাষা নিয়ে অনেক অনেক ইজি, অনেক কমফোর্টেবল, তখন আমি ডিপ চিন্তা ভাবনা করতে পারবো, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবো। and problem solving abilities are equally important. আমি ইজিলি একটা প্রবলেমের সলিউশন বের করে ফেলতে পারবো, ওই অ্যাবিলিটিটা আমার মধ্যে থাকবে। Therefore, সুতরাং the education system should balance language learning with other essential subjects to ensure well-rounded development. সুতরাং এডুকেশনাল যে সিস্টেমটা থাকে, এটাকে কি করতে হবে? ল্যাঙ্গুয়েজ লার্নিং আর বাকি সাবজেক্টের মধ্যে, বাকি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল মানে কি ইম্পর্টেন্ট, বাকি ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে, যাতে করে স্টুডেন্টরা ভালো করে ডেভেলপ হতে পারে, তারা ভালো করে মানসিক ভাবে, সুন্দরভাবে মানবিক বিকাশটাও হয়, সুন্দরভাবে গ্রো করে, সুন্দরভাবে ডেভেলপ করে। ইন কনক্লুশন, শেষে আমরা কি বলতে পারি? While learning additional languages could be advantageous, it should be optional rather than mandatory. যদিও আপনার যে ভাষাটা শিখছেন, লার্নিং ল্যাঙ্গুয়েজ, এক্সট্রা একটা ভাষা শিখছেন, এটা যদিও লাভজনক, কিন্তু এটাকে অপশন হিসেবে রাখতে হবে, এটা ম্যান্ডেটরি করা যাবে না, এটাকে মাস্ট করা যাবে না। যদি মাস্ট হয়, তাহলে স্টুডেন্টরা প্রেশার হিসেবে নেবে। This way students can tailor their education. তারা তাদের শিক্ষাটাকে বুঝাতে পারবে, স্টুডেন্টরা কিভাবে তাদের শিক্ষাটাকে বুঝাতে পারবে? their aspiration and capabilities, তাদের যোগ্যতা এবং ইচ্ছার উপর, তার যে গোলটা, ফিউচার গোলটা, সবকিছু সেট করে, সবকিছু ইকুয়ালি ব্যালেন্স করে তারা সুন্দর করে গুছিয়ে জিনিসগুলো শিখতে পারবে। আর এটাকে প্রেশার আকারে ধরবে না, কোনো প্রেশার আকারে নিবে না জিনিসটাকে। এটাই ছিল আমার কম্পোজিশন। সবসময় মনে রাখবেন যে কম্পোজিশন হচ্ছে একটা গল্প, একটা রচনা আমি একটা গল্প আকারে ধরে রাখি। আমার গল্পটাকে আমি যত সুন্দর করে সাজাবো, যত সুন্দর করে উপস্থাপন করব, তত সুন্দর করেই আমার গল্পটা মানুষের সামনে প্রকাশিত হবে, উপস্থাপিত হবে।
থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আজকে এতটুকুই, আমাদের স্যাম্পল কোয়েশ্চেনের সলভিং এটাই ছিল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইনান মাহমুদ। আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের যে স্যাম্পল কোশ্চেন প্রোভাইড করা হয় সেটার ম্যাথমেটিক্স অংশটা সলভ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেনটা দেখেন কি বলা আছে। ইন দ্য ফলোইং ফিগার বিডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, ডিসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, দ্য লাইন এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি অ্যান্ড এডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, ফাইন্ড অ্যাঙ্গেল বিএসি। অর্থাৎ কি বলা হয়েছে, এখানে আমাদের যে চিত্রটা দেওয়া আছে সেখানে কি আছে দেখেন, ত্রিভুজ এবিসি। ঠিক আছে, এই ত্রিভুজ এবিসি এর এই বিডি অংশটার দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার, ডিসি অংশের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং এডি সে হচ্ছে আমাদের এই বিসি এর উপরে লম্ব এবং এই এডি এর দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বের করতে বলছে অ্যাঙ্গেল বিএসি এর মান কত। তো চলুন আমরা ম্যাথটা করার চেষ্টা করি। তো ম্যাথটা করার আগে আমাদেরকে একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো যারা জানি ভালো, যারা জানি না তারা একটু আমরা উপপাদ্যটা দেখি। কি বলা আছে, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আচ্ছা, তো আপনাদের জন্য একটু সিম্পলিফাই করে আমি এখানে লিখে দিচ্ছি এটা। আপনারা এই অংশটুকু মনে রাখলেই হবে। সেটা হচ্ছে কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি, আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তো এইখানে যা লেখা আছে আর এই অংশটুকু আমাদের সেম জিনিসই। ঠিক আছে, তো যারা উপপাদ্যটা জানি ভালো, আর যারা জানি না আপনারা জাস্ট এই অংশটা মনে রাখলেই হবে। তো এই অংশটা কি, আমরা একটু এটাকেও একটু ব্রেকডাউন করে দেখি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এইটা হচ্ছে তার সমকোণ, তাহলে এটার মান 90 ডিগ্রি। আমরা যদি এটাকে এবিসি নামকরণ করি, তাহলে দেখেন এই সমকোণের যে বিপরীত বাহুটা আছে, সমকোণ কোনটা, এই যে অ্যাঙ্গেল বি এইটা, তার বিপরীত বাহু কোনটা, এই যে এসি। তাহলে এই সমকোণের বিপরীত বাহুকে বলা হবে কি আমাদের অতিভুজ। ঠিক আছে, আর এবি কে বলা হবে কি আমাদের, এবি কে বলা হবে আমাদের লম্ব, আর বিসি কে বলা হবে ভূমি। তাহলে আমাদের এই যে এই পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি পাচ্ছি এই ত্রিভুজটা থেকে, এসি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আমাদের ম্যাথটা সলভ করতে চলে যাই। আচ্ছা, তো আমরা ছবিটা একটু এখানে বড় করে রাখছি। আমরা একটু মানগুলো বসায় ফেলাই, আমাদেরকে যা যা দেওয়া আছে। আমাদেরকে বলা আছে বিডি ইকুয়াল টু কত, 4 সেন্টিমিটার, ডিসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, এডি সে বিসি এর উপরে পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে আমরা লম্বের সাইনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর এডি এর মান কত আমাদের 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে ত্রিভুজকে, ত্রিভুজ হচ্ছে আমাদের এবিসি, কিন্তু এই এডি বাহুটা সে কি এবিসি ত্রিভুজকে দুইটা অংশে ভাগ করে ফেলছে না। একটা অংশ কি আমাদের ত্রিভুজ এবিডি, আরেকটা অংশ কি আমাদের ত্রিভুজ এডিসি, রাইট। আচ্ছা, তাহলে দেখেন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি, এই যে এই কোণটা এটা কি আমাদের 90 ডিগ্রি না, সমকোণ, রাইট। যেহেতু আমাদের এডি বিসি এর উপরে পারপেন্ডিকুলার, সো আমাদের এই ত্রিভুজ এবিডি এর এই কোণটা অবশ্যই সমকোণ হবে। আচ্ছা, তো একটু আগে আমরা পিথাগোরাস উপপাদ্যে কি পড়েছি, যে সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ। তাহলে এই এবি কি হবে আমাদের অতিভুজ, রাইট। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কি লিখতে পারি, এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে অতিভুজ কোনটা আমাদের, অতিভুজ হচ্ছে আমাদের এবি, তাহলে তার স্কয়ার ইকুয়াল টু কি হবে লম্ব, লম্বকে আমাদের এডি, তার স্কয়ার প্লাস কি হবে ভূমি বিডি, তার স্কয়ার। তো আমরা যদি এবার একটু মানগুলো বসাই, তাহলে দেখেন তো কি পাচ্ছি, এবি স্কয়ার ইকুয়াল টু কি হবে এডি স্কয়ার, বা এডি এর মান কত 10, তাহলে 10 স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বিডি এর মান কত 4, তাহলে 4 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা এবি স্কয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে 116। আচ্ছা, এটাকে আমরা এই পর্যন্তই রেখে দিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এবার ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে একটু দেখি তো কি বলা আছে। আমাদের ত্রিভুজ এডিসি হচ্ছে এইটা, ত্রিভুজ এডিসি এর এই যে অ্যাঙ্গেল ডি এটা সমকোণ, বলাই আছে আমাদের কোশ্চেনে। তাহলে এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু কি হবে
এসি, বা এটাই কি আমাদের অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার বা এসি স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার বা এডি স্কয়ার প্লাস কি? ভূমি বা সিডি স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার যদি মান বসায় দিই, দেখেন তো কি আসতেছে। এডি এর ভ্যালু দেওয়াই আছে 10 স্কয়ার, সিডি এর ভ্যালু 25 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এসি স্কয়ার ইকুয়াল টু পাবো 725। ওকে, ফাইন। এবার এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই ত্রিভুজের আমাদের কি এই বিসি বাহুর মান সরাসরি দেওয়া নেই কিন্তু। ঠিক আছে, আমরা এবি স্কয়ারের মান পাইছি, এসি স্কয়ারের মান পাইছি। ঠিক আছে, এই স্কয়ারটাকে আমরা যদি রুট করে দিই, আমরা এবি এর মান পাবো, এসি এর মান পাবো। কিন্তু দেখেন বিসি এর ক্ষেত্রে মানটা সরাসরি দেওয়া নাই, কিন্তু কি বলা আছে? বিডি এর মান দেওয়া আছে আর ডিসি এর মান দেওয়া আছে। কিন্তু বিসি মানে কি? চিত্র অনুযায়ী যদি আমরা দেখি, বিসি মানে কি? এই যে বিডি অংশ প্লাস ডিসি অংশ। তাহলে এটাকে আমরা লিখি বিডি প্লাস ডিসি, রাইট? আচ্ছা, তাহলে আবার আমরা একটু মান বসাই দিই। তাহলে বিসি ইকুয়াল টু কি হবে? 4 প্লাস 25 বা কত? 29। ঠিক আছে, তাহলে আমরা বিসি এর মানটাও পেয়ে গেলাম। আচ্ছা, এবার এবার আমাদেরকে কি বের করতে হবে? আমরা এবি এর মান পাইছি, এসি এর মান পাইছি, বিসি এর মানও পাইছি। এবার আমাদেরকে এই যে অ্যাঙ্গেলটা, সেটার মান বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? এটার জন্য আমাদেরকে কোসাইন সূত্র জানতে হবে। তো কোসাইন সূত্র কি, আমি আপনারা যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা কোসাইন সূত্র বলি। ঠিক আছে, এটা ইন্টারমিডিয়েটে আপনাদের বইতে ছিল, যারা সায়েন্সে ছিলেন তাদের বইতে এটা ছিল। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের কি? কোসাইন সূত্র। তো কোসাইন সূত্রটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে কি বলা আছে? এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কস এ। সেম ভাবে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস বি। এই সবগুলা কিন্তু কি? এই ত্রিভুজটার উপরে বেস করেই কিন্তু এই সূত্রগুলো আসছে। ঠিক আছে, এবং এই তিনটা সূত্র আপনাদের যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন এখানে ঘটনাটা কি ঘটছে। এখানে আমরা একটা সূত্র দিয়ে আগে একটু বোঝার চেষ্টা করি। এ স্কোয়ার, এ মানে কি? এই যে দেখেন, এই যে বিসি বাহু, বিসি বাহুকে তারা এ ধরে নিছে। ঠিক আছে, ছোট হাতের এ। বিসি বাহুকে তারা ছোট হাতের এ ধরছে। তো এই ছোট হাতের এর স্কোয়ার ইকুয়াল টু কি? বি স্কোয়ার। এই যে এসি বাহু, তারা সেটাকে ছোট হাতের বি ধরছে। সো বি স্কোয়ার প্লাস এই যে সি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু কজ এ। সেম ভাবে বাকি বাকি দুইটা। তো এই সূত্রটাকে মনে রাখার জন্য একটা সিম্পল ওয়ে আছে, সেটা দেখেন। এই যে এ স্কোয়ার, এ স্কোয়ার কি? এই যে বিসি বাহু বা এই এ, এই এ এর বিপরীত কোণ কোনটা? এই যে কোণ এ। তো এই সাইডেও দেখেন কি এখানে কোণ এ নেওয়া হয়েছে। আর দেখেন এ বাদে বাকি যে দুইটা বাহু, তাদের স্কোয়ারের যোগফল, আবার তাদেরকে এভাবে গুণ করা হয়েছে। আবার বি এর ক্ষেত্রে দেখেন কি আছে। বি এর ক্ষেত্রে আমরা বি স্কোয়ার নিছি বাম পাশে। তাহলে কি বি এর এই যে বি বাহু, তার বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এই যে এই বি কোণটা। তাহলে আমরা কি বাম পাশে বি স্কোয়ার নিলে আমাদের কোণ নিব কোনটা? কোণ নিব আমরা কস বি কে। আর বি বাদে বাকি যে দুই বাহু আছে এ আর সি, তাদের স্কোয়ারের যোগফল। আর এখানে কি হবে? তাদের গুণফলটা। আচ্ছা, তো আমরা এইটার মতো করেই আমরা একটু এই ত্রিভুজে এবিসি কে একটু আবার নামকরণ করি তো। ঠিক আছে, দেখেন আমরা এবি কে ছোট হাতের সি ধরে নিচ্ছি, আমরা বিসি কে ছোট হাতের এ ধরে নিচ্ছি, আর এসি কে আমরা ছোট হাতের বি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখেন আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে অ্যাঙ্গেল এ এর মান। ঠিক আছে, তাহলে দেখেন তো আমরা এই সূত্রে অ্যাঙ্গেল এ কোথায় যেন আছে? এই যে প্রথমটাই অ্যাঙ্গেল এ আছে। তাহলে এই প্রথম সূত্রটা আমরা একটু লিখে ফেলি এখানে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি একটু ভুল লিখছি আমি। a square equal to b square plus c square minus 2bc cos a, রাইট? আচ্ছা, তো আমরা একটু কোশ্চেনে যাই। আমাদের কোশ্চেনে দেখেন, সরি আমাদের চিত্রে দেখেন, চিত্রে আমাদের a স্কোয়ার জানো কে? a হচ্ছে গিয়ে আমাদের এই যে বিসি বাহুটা। তাহলে আমরা a স্কোয়ারের জায়গায় বিসি স্কোয়ার লিখে দিচ্ছি। বি স্কোয়ার বা বি কোনটা? বি হচ্ছে আমাদের এসি বাহুটা। তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা এসি স্কোয়ার লিখে দিচ্ছি। আর সি স্কোয়ারকে, সি স্কোয়ার হচ্ছে আমাদের এবি স্কোয়ার, বা সি হচ্ছে আমাদের এবি বাহুটা, মাইনাস কি? 2b ইন্টু সি। তাহলে আমাদের বি বাহু যেন কে ছিল? বি বাহু ছিল আমাদের এসি, আর সি বাহু যেন কে? এবি। তাহলে এসি ইন্টু এবি ইন্টু কস এ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু মানগুলো বসাই দিই। দেখেন আমরা বিসি এর মান যেন কত পাইছি? 29।
তাহলে বিসি এর মান যদি 29 পাই, বিসি স্কয়ার হবে 29 স্কয়ার ইকুয়াল টু কি, এসি স্কয়ার কত আমাদের 725 আমাদের কাছে আগে থেকেই আছে, এবি স্কয়ার হচ্ছে আমাদের 116 মাইনাস কি 2 ইন্টু এসি এর ভ্যালু কত, এসি স্কয়ারের ভ্যালু যদি 725 হয়, এসি এর ভ্যালু কত হবে রুট ওভার অফ 725 ইন্টু কত এবি, এবি স্কয়ার ভ্যালু হচ্ছে 116, তাহলে এবি এর ভ্যালুটা কত হবে, এবি এর ভ্যালু অবশ্যই হবে রুট ওভার অফ 116। হ্যাঁ, এর সাথে এখন আমরা গুণ আছে কি আমাদের কজ অফ এ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 29 স্কয়ার মানে হচ্ছে 841 ইকুয়াল টু কত, এই দুইটাকে যদি আমরা যোগ করি 725 প্লাস 116, এখানেও আসবে আমাদের 841 মাইনাস কি থাকতেছে এই পাশে 2 ইন্টু রুট ওভার অফ 725 ইন্টু রুট ওভার অফ 116 কজ এ, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমাদের কি এখন উভয় পাশ থেকে 841 আর 841 কাটাকাটি চলে যাচ্ছে, রাইট। তাহলে দেখেন তো কি থাকতেছে, 0 ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 725 ইন্টু রুট ওভার অফ 116 ইন্টু কি কজ এ, ঠিক আছে। তাহলে দেখেন কজ এ ইকুয়াল টু কত, আমরা যদি এই অংশটাকে পক্ষান্তর করে দিই তাহলে দেখেন তো কি আসতেছে, 0 ডিভাইডেড বাই minus 2 into root over of 725 into root over of 116। এখন আমরা কি জানি, 0 ডিভাইডেড বাই সামথিং যাই থাকুক না কেন ইকুয়াল টু অবশ্যই 0 হবে, 0 ডিভাইডেড বাই এনিথিং ইকুয়াল টু 0, তাহলে কি cos a ইকুয়াল টু 0। আর আমরা কি জানি cos 90 ডিগ্রি এর মান 0, তাহলে আমরা কি লিখতে পারি cos a ইকুয়াল টু cos 90 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা উভয় পাশ থেকে cos সরাই দিলে a ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আর কোণ এ মানে কি, এই যে আমাদের কোণ এ বা আমাদের কোণ বিএসি, তাহলে আমরা কি পাইলাম অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত আমাদের, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, একটু মার্ক করে দিলাম অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে কি অপশন এ 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা আমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। In 1995 the population of town A and town B were the same. From 1985 to 1995 the population of town A increased by 60% while the population of town B decreased by 60%. What percentage of population of town A was the population of town B in 1995? 1985 সালে শহর এ এবং শহর বি এর জনসংখ্যা সমান ছিল। 1985 থেকে 1995 এই সময়ে টাউন এ এর জনসংখ্যা 60% বৃদ্ধি পেয়েছে, কিন্তু টাউন বি এর জনসংখ্যা এই সেম সময়েই 60% হ্রাস পেয়েছে। এখন আমাদের কাছে জানতে চাইছে যে 1995 সালে টাউন বি এর জনসংখ্যাটা টাউন এ এর জনসংখ্যার শতকরা কত ভাগ। তাহলে চলে আমরা শুরু করি। তো যেহেতু আমাকে বলা হয়েছে কি যে 1985 সালে টাউন এ এর জনসংখ্যা এবং টাউন বি এর জনসংখ্যা সমান ছিল, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে 1985 সালে টাউন এ পপুলেশন ইকুয়াল টু কি টাউন বি পপুলেশন, তাই বলা আছে পপুলেশন, এবং এটাকে আমরা পি ধরে নিই, ঠিক আছে। তো আমরা কি ধরলাম 1985 সালে যেহেতু টাউন এ এবং টাউন বি এর জনসংখ্যা সমান ছিল, তাহলে আমরা দুইটাকে ইকুয়াল লিখে আমরা সেটাকে পি ধরে নিলাম, ধরে নিচ্ছি আমরা পি সংখ্যক জনসংখ্যা ছিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে কি যে 1985 থেকে 95 এই সময়ের মধ্যে টাউন এ এর জনসংখ্যা কত বাড়ে, টাউন এর জনসংখ্যা 60% বাড়ে। তাহলে 1995 সালে টাউন এ এর জনসংখ্যা কত ছিল, টাউন এর জনসংখ্যা কি আমাদের 60% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 60% বৃদ্ধি পাওয়া মানে আগের থেকে 60% বেশি, তাহলে আগে যদি পি সংখ্যক জনসংখ্যা ছিল, ঠিক আছে, আগে যদি
জনসংখ্যা ছিল পি, তাহলে এখন কত হবে? পি এর থেকে আরো 60% বেশি, তাহলে পি প্লাস তার থেকে 60% বেশি, পি এর 60%, রাইট? আচ্ছা, পি এর 60% মানে কি? পি প্লাস পি ইন্টু 60% মানে 60/100, বা লেখা যায় কি? পি প্লাস 0.6 পি, বা যেটা ইকুয়াল টু কত? 1.6 পি। তাহলে আমরা কি পাইলাম? 1995 সালে টাউন এ এর জনসংখ্যা কত? 1.6 পি। আচ্ছা, এবার আমরা 1995 সালে টাউন বি এর জনসংখ্যাটা একটু বের করি, দেখি তো সেটা কত আসে। টাউন বি এর জনসংখ্যা কি হবে? টাউন বি এর জনসংখ্যা আগের থেকে 60% কমে গেছে, তাহলে আগে যদি ছিল জনসংখ্যা পি, তার থেকে 60% কমবে, তাহলে কি? পি এর থেকে 60% কমবে, তাহলে পি মাইনাস পি এর 60%। আগে যেহেতু বাড়ছিল, এই কারণে আমরা পি এর সাথে আরো 60% যোগ করছি, কিন্তু এবার যেহেতু কমে গেছে, এবার পি থেকে আমরা 60% বিয়োগ করে দিব। তাহলে দেখেন কি আসতেছে? পি মাইনাস পি ইন্টু 60/100, বা পি মাইনাস 0.6 পি ইকুয়াল টু কত? 0.4 পি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 1995 সালে টাউন এ এর জনসংখ্যাও পাইলাম, টাউন বি এর জনসংখ্যাও পাইলাম। এবার আমার কাছে কি জিজ্ঞাসা করা হয়েছিল? যে 1995 সালে টাউন বি এর জনসংখ্যা এ এর জনসংখ্যার শতকরা কত ভাগ? টাউন বি এর জনসংখ্যা যেটা হচ্ছে আমাদের কত? 0.4 পি, সেইটা আমাদের টাউন এ এর জনসংখ্যা বা 1.6 পি, তার কত পার্সেন্ট? টাউন বি এর জনসংখ্যা টাউন এ এর জনসংখ্যার কত পার্সেন্ট? তো শতকরা বা পার্সেন্টেজ যেন কিভাবে নির্ণয় করে? শতকরা বা পার্সেন্টেজ নির্ণয় করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, যার পার্সেন্ট নির্ণয় করব সে থাকবে উপরে, যার সাপেক্ষে নির্ণয় করব সে থাকবে নিচে। ঠিক আছে? যার পার্সেন্টেজ বের করবো, এখানে কার পার্সেন্টেজ বের করতেছি আমরা? টাউন বি এর পপুলেশনের পার্সেন্টেজ, তো সে থাকবে উপরে 0.4 পি। কার সাপেক্ষে বের করতেছি? টাউন এ এর জনসংখ্যার সাপেক্ষে বা 1.6 পি এর সাপেক্ষে, তো এটা থাকবে আমাদের নিচে। আবার বলি, যার পার্সেন্টেজ সে থাকবে উপরে, যার সাপেক্ষে বের করব সে থাকবে হচ্ছে কি আমাদের কি? নিচে। ঠিক আছে? এবং এর সাথে আমাদের কত গুণ হবে? এর সাথে গুণ হবে আমাদের 100%। ঠিক আছে? এখন যদি এটাকে আমরা একটু সলভ করি, দেখেন পি আর পি কাটা চলে যাচ্ছে, 0.4 ডিভাইডেড বাই 1.6 হবে আমাদের 1/4 ইন্টু কত? 100%। তাহলে আসতেছে কত? 25%। তাহলে আমাদের অ্যান্সারটা কি? 1995 সালে টাউন বি এর জনসংখ্যা কি? টাউন এ এর জনসংখ্যার 25%। আশা করছি আপনারা সবাই আজকের 2টা ম্যাথই বুঝতে পারছেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে আমরা ব্র্যাকের স্যাম্পল কোয়েশনের হায়ার ম্যাথ পোর্শনটা সলভ করা ট্রাই করব। আমাদের স্যাম্পল কোয়েশনের সেকশন ডি যেটা, ওইখানে হচ্ছে হায়ার ম্যাথের 4টা কোয়েশন আসে। তো আজকে হচ্ছে আমরা ওই 4টা কোয়েশন সলভ করব। আচ্ছা, আমরা যদি নাম্বার 1 ফার্স্ট কোয়েশনটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, কোয়েশনটা একটু পড়ি। আমাকে এখানে বলা হয়েছে কি, আমাকে বলা হয়েছে যে এ কিউব 4 সেন্টিমিটার অন ইচ সাইড ইজ পেইন্টেড ব্লু। তার মানে একটা কিউব আসছে, আমার কিউবটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, প্রত্যেকটা সাইডে হচ্ছে আমার 4 সেন্টিমিটার। এটার প্রত্যেক সাইডকে ব্লু পেইন্ট করা হয়েছে। সাইড মানে কি? প্রত্যেক কোণাটাকে ব্লু কালার পেইন্ট করা হয়েছে। আমি যদি তোমাকে একটু ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমার যে কোনো একটা কিউবের একটা ফিগার। এখন এটার সাইড বলতে হচ্ছে এই সাইডটা, সাইডগুলোকে ব্লু কালার পেইন্ট করা হয়েছে। আমরা এটা ক্যালকুলেশন একটু পরে যাবো, আবার জাস্ট এইটুকু বুঝলে হবে যে মনে করো এই প্রত্যেকটা সাইড বা কর্নারকে ব্লু কালার পেইন্ট করা হয়েছে। আচ্ছা, আর তারপর বলা হয়েছে যেটা 64টা 1 সেন্টিমিটার কিউবে কাট করা হয়েছে। পরে আমাকে বের করতে বলছে যে হাউ মেনি 1 সেন্টিমিটার কিউবস আর পেইন্টেড ব্লু অন এক্স্যাক্টলি 2 ফেস। মানে এক্স্যাক্টলি 2 ফেস মানে কি? আচ্ছা, ফার্স্ট একটু ফেস মানে বলি। ফেস মানে হচ্ছে এই প্রত্যেকটা এক একটা হচ্ছে আমার ফেস। তো আমার 2টা ফেসে পেইন্ট করা আছে অন এক্স্যাক্টলি 2 ফেস। এটা কি হতে পারে? মনে করো এই ফেসটা ব্লু কালার পেইন্ট, ফর এক্সাম্পল এই পুরো ফেসটাকে আমি ব্লু কালার পেইন্ট করলাম।
আর এটার উল্টা দিকে, যেটা এখন তোমরা হয়তো দেখতে পারতো না কারণ 3D ইমেজের জন্য, উল্টা দিকে একটা ফেস থাকবে না, উল্টা দিকের ফেসটা আমি ব্লু কালার পেন্ট করে দিলাম। তাহলে এই যে এই দুইটা ফেসে ব্লু কালার পেন্ট, অথবা আমি এখানে একটা পেন্ট করে দিলাম। আচ্ছা আমি একটু ইরেজ করে রাখি না, অথবা আরেকটা হতে পারে যে আমি এইটা একটা ফেস পেন্ট করে দিলাম ব্লু কালার, আবার এই ফেসটাও ব্লু কালার পেন্ট করে দিলাম। আমাকে তো এক্স্যাক্টলি অপোজিট বা উল্টা দিকের ফেসই পেন্ট করতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো দুইটা ফেসকে পেন্ট করলেই হয়েছে, তাই না? তো এরকম দুইটা ফেসকে পেন্ট করে দেবে। এখানে সবগুলোকে পেন্ট করতে হবে না, কারণ কি কর্নারগুলো এখানে শুধু পেন্ট করা হয়েছে। তো আমাদের এই হিসাবটা বের করতে হবে যে কয়টা ফেস, মানে কয়টা ফেস এক্স্যাক্টলি ব্লু কালার পেইন্টেড হয়েছে, এটা বের করতে হবে। এখানে সাইডে আবার এটার বাংলায় কোয়েশ্চেনটা ট্রান্সলেশন করা আছে, আমি জাস্ট ইংলিশটা দিয়ে স্টার্ট করতেছি। আচ্ছা তাহলে আমি ফার্স্টের লাইন থেকে স্টার্ট করি। আমাকে বলা হয়েছে এখানে যে সাইডগুলো হচ্ছে ব্লু পেইন্ট করা হয়েছে, জানো? তাহলে আমি আগে একটু সাইডগুলো হিসাব করি, তো আমার সাইড আসছে কয়টা। এটা আমার একটা কর্নার, তাই না? কর্নার কয়টা আছে এটা দেখি। এটা আমার একটা কর্নার, এইটা একটা কর্নার, এইটা একটা কর্নার, তারপর এইটা একটা কর্নার, এইটা একটা কর্নার, এইটা একটা কর্নার। আচ্ছা এরপর কি হতে পারে, তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এটার অপোজিট সাইডেও একটা কর্নার আসে না, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না কারণ 3D ইমেজ, বাট এখানেও তো একটা কর্নার আছে। তাহলে এখন যদি তুমি কর্নারগুলো কাউন্ট করে দেখো আমার কর্নার কয়টা, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর ওই কোনো একটা 8টা। তাহলে আমার টোটাল কিউবের এখানে কর্নার হচ্ছে 8টা। এই হিসাবটা তো বোঝা গেল, তাই না? যে আমার একটা কিউব, এখানে আমার কর্নার হচ্ছে 8টা, 8 কর্নার্স অফ এ কিউব। আচ্ছা এটা জেনে লাভটা কী হবে? লাভটা হবে আমি একটু, আচ্ছা আমি সুবিধার জন্য এই কর্নারটা দেখাচ্ছি, কারণ এই কর্নারের সবগুলো সাইড দেখা যাচ্ছে। এখন দেখো তো, আমি যদি একটা কর্নারকে ব্লু কালার পেইন্ট করি তাহলে কাহিনীটা কী হবে? মনে করো আমি এই কর্নারটাকে ব্লু কালার পেইন্ট করলাম, তাহলে কর্নারের সাথে অ্যাসোসিয়েটেড যতগুলো ফেস আছে ওই ফেসগুলো ব্লু কালার পেইন্টেড হয়ে যাবে। একটা কোনা পেইন্ট করা মানে তো এই যে এইগুলো সহই পেইন্ট করা, তাই না? এইগুলো সহ পেইন্ট করলে পরে দেখবা যে এই কর্নারটা পেইন্ট হয়ে গেছে, এই কর্নারটা ব্লু কালার পেইন্ট হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, আমি যদি একটা কর্নার, টোটাল আমার 8টা কর্নার আছে, আমি যদি একটা কর্নারকে পেইন্ট করি আমার 3টা ফেস পেইন্ট হয়ে যাচ্ছে, তাই না? 3টা ফেস বা 3 ফেস আমার পেইন্ট হয়ে যাচ্ছে, তাই না? 3 faces আর বিং পেইন্টেড উইথ দ্য কর্নার। তাহলে আমার এই কর্নারের সাথে 3টা ফেস পেইন্ট হয়ে যাচ্ছে। এখন একটু ব্যাপারটা বুঝতে হবে, আমাকে বলা হয়েছে যে এক্স্যাক্টলি মানে 2টা ফেস, মানে আমার কোয়েশনে যেটা বলা হয়েছে, আমার কোয়েশনে বলা হয়েছে যে পেইন্টেড ব্লু অন এক্স্যাক্টলি 2 faces। তো আমি অঙ্কটা ইজি করার জন্য আর কি 2টা বিপরীত ফেস চিন্তা করতেছি, মানে এই ফেসটা আর এটার বিপরীত যে ফেস উল্টা দিকে যেটা আছে ওই ফেসটা চিন্তা করতেছি, তাহলে বুঝতে একটু ইজি হবে। আচ্ছা দেখো তো, এখন আমার যদি এই ফেসটা রং করা থাকে, মনে করো কর্নারটাই রং করা আছে, আচ্ছা কর্নারটাই রং করা আছে, ব্লু কালার পেইন্ট করা আছে এই ফেসের কর্নারটা। আচ্ছা তাহলে আমার ওই ফেসের এক্স্যাক্টলি ওই সাইডের কর্নারটাই ব্লু কালার থাকতে হবে, কারণ আমি উল্টা দিকেরটা ধরতেছি, তাই না? দেখো এখানে এই যে একটা, ওই কর্নারটা যদি পেইন্ট করি 1টা 2টা আর একটা 3 নাম্বার আছে, এটা তুমি চোখে দেখতে পারতেছো না, আমি একটু এরকম বর্ধিত করে ওইটা বুঝাচ্ছি, তাই না? ওইটা ওই সাইডেরটা যেটা তুমি চোখে দেখতে পারতেছো না। তো আমি একটু নাম্বারস দিয়ে বোঝানোর ট্রাই করি, দেখো তো বুঝো না কিনা। মনে করো এটা হচ্ছে আমার 1, এটা আমার 2, এটা আমার 3, এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 5, আর এটা হচ্ছে আমার 6। আচ্ছা আমি অঙ্কের সুবিধার জন্য বিপরীতটা ধরতেছি, আমি যদি ঠিক বিপরীতগুলোকে ব্লু কালার পেইন্ট করতে চাই তাহলে আমার ফেস নাম্বার 1 আর ফেস নাম্বার 6 এই দুইটা ব্লু কালার পেইন্ট করতে হবে। ফেস নাম্বার 1 আর ফেস নাম্বার 6 ব্লু কালার পেইন্ট করতে হবে, বাকি 3, 2, 4, 5 এগুলা ব্লু কালার পেইন্ট করা থাকুক বা না থাকুক আমাদের দেখার বিষয় না, বা পেইন্ট না থাকলেও আমাদের সমস্যা হবে না, তাই না? তাহলে এখন দেখো তো, আমার টোটাল
এখান থেকে এই 3টা থেকে আমার 2টা বাদ যাচ্ছে না, মানে আমি এখান থেকে 3 আর 2টা বাদ দিয়ে দিচ্ছি, আমার চিন্তা করার দরকার হচ্ছে না। সিমিলারলি আমি 4 আর 5টাও বাদ দিয়ে দিচ্ছি, আমার চিন্তা করা হচ্ছে না। প্রত্যেকটা কর্নার থেকে এরকম আমি 2টা করে বাদ দিয়ে দিব যখন আমি ঠিক বিপরীত 2টা তল বা ফেস আমি চিন্তা করব। ভেবে দেখো তো জিনিসটা বোঝো না কি না। যে কোনো 2টা ফেস চিন্তা করো, ওখান থেকে আমি 2টা করে বাদ দিয়ে দিব, 2টা ফেস আমি বাদ দিয়ে দিব, কর্নারগুলো 2টা ফেস আমি বাদ দিয়ে দিব বিপরীত 2টা রঙিন হওয়ার জন্য, তাই না, বা বিপরীত 2টা রং করা থাকার জন্য। তাহলে আমার টোটাল ফেস হচ্ছে আমার 8টা। আমি একটু লিখি, আমার টোটাল ফেস হচ্ছে 8টা থেকে আমি 2টা করে বাদ দিচ্ছি, কারণ আমার ওই 2টা কনসিডারেশন বা হিসাবের মধ্যে নেওয়ার দরকার নাই তো, তাই না। কারণ বিপরীত 2টা, মানে আমি সুবিধার্থের জন্য বিপরীত ধরছি, বিপরীত 2টা রং করা থাকতে হবে। তাহলে ওই 2টা যেরকম এখানে হচ্ছে 3 আর 2, এই 2টাতে রং করা থাকার দরকার নেই। এখানে যেরকম 4 আর 5, এই 2টা রং করে থাকার দরকার নেই। আমার 1 আর 6, এই 2টা রং করে থাকলেই হয়েছে। তাহলে আমার 2টা ফেস পেইন্টেড ব্লু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন একটু হিসাবটা বুঝো। এই 8টা থেকে আমি 2টা বাদ দিলাম, মানে প্রত্যেক এই কর্নারগুলো থেকে 2টা বাদ আর কি। আমি টোটাল 8টা থেকে 2টা বাদ দিয়ে দিলাম। এখন একটু হিসাবটা দেখো তো, আমি যদি জাস্ট এই একটা, মানে আমি যদি জাস্ট এই সাইডে চিন্তা করি, এই সাইডের মধ্যে আমার টোটাল কর্নার পড়বে কয়টা? এই যে একটা, তাই না, এই কর্নার হচ্ছে 1টা 2টা 3টা 4টা। সিমিলারলি এরকম প্রত্যেক সাইডটা কনসিডার করলে প্রত্যেক সাইডে এরকম কর্নার পড়বে হচ্ছে 4টা। আমি প্রত্যেক সাইড করে করে হিসাব করতেছি, এই জন্য আমার 8 - 2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমার 4। 8 থেকে 2 মাইনাস গেল কেন, এটা তো বোঝা গেল, তাই না, যে আমি এই 2টা বাদ দিচ্ছি যে। আর 4 মানে কি, আমি একটা ফেস ধরে ধরে করতেছি, এই প্রত্যেকটা ফেসের মধ্যে এরকম 4টা করে থাকবে, এই জন্য 8 - 2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমার 4। আমার টোটাল এই ক্যালকুলেশনটা করার পর আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 24 আসবে। এটা হবে আমার 24। তো আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 24। এটা আমার নাম্বার 1-এর সলিউশন ছিল। এরপর আমি যদি আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে যাই, এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 80% অর মোর, মানে 80% বা তার চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা কত, অফ দ্য কোয়েশ্চেন্স কারেক্ট অন এ 10 কোয়েশ্চেন ট্রু ফল এক্সাম মিয়ারলি বাই গেসিং। তার মানে আমার 10টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে। 10টা কোয়েশ্চেন হচ্ছে আমার ট্রু অথবা ফলস, মানে সত্যি মিথ্যা এরকম, সত্য মিথ্যা এরকম ট্রু ফলসের আমার 10টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে তুমি যদি পুরাটাই আন্দাজে দাগাও, মানে মিয়ারলি বাই গেসিং বা আন্দাজে যদি তুমি দাগাও, তাহলে এখানে 80% বা 80 বা তার 100 মধ্যে 80 বা তার চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি ফার্স্টে দেখি আমার ট্রু ফলস, এটার মানে যে কোনো একটা কোয়েশনে যদি ট্রু ফলস অ্যান্সার হয়ে থাকে, তাহলে ওইটার কারেক্ট হওয়ার সম্ভাবনা কত হতে পারে। আমার পি বা প্রবাবিলিটি বা সম্ভাবনার, আমি জাস্ট পি লিখলাম বোঝার জন্য, সম্ভাবনার ফর্মুলাটা হচ্ছে আমার নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। আমার এখানে হচ্ছে নাম্বার অফ ফেভারেবল, এইটা ডিভাইডেড বাই হচ্ছে আমার নাম্বার অফ টোটাল আউটকামস, নাম্বার অফ টোটাল আউটকামস। আমার যদি একটা কোয়েশ্চেন ট্রু ফলস একটা কোয়েশ্চেন হয়, তাহলে আমার অ্যান্সার হয় ট্রু হবে না হয় ফলস হবে। তাহলে আমার টোটাল আউটকাম হতে পারে হচ্ছে 2, হয় ট্রু হবে না হলে ফলস হবে, এই দুইটাই তো টোটাল পসিবিলিটি, এবারে তো আর কিচ্ছু হবে না, তাই না। আর নাম্বার অফ ফেভারেবল মানে কি, নাম্বার অফ ফেভারেবল মানে হচ্ছে যে ট্রু অথবা ফলস হওয়ার সম্ভাবনা কত, মানে হয় ট্রু হবে না হয় ফলস হবে, এটা সম্ভাবনা কত। এখানে হচ্ছে 1। তাহলে আমার এখানে প্রবাবিলিটিটা হচ্ছে যে কোনো একটা ট্রু ফলস কোয়েশ্চেনের যে 1/2, যে কোনো একটা ট্রু ফলস যদি একটা কোয়েশ্চেন অ্যান্সার থাকে, এখানে হচ্ছে আমার
প্রবাবিলিটি অফ গেসিং ইচ কোয়েশ্চেন রাইট, বা প্রত্যেকটা কোয়েশ্চেন সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। আচ্ছা, এরপর তোমরা একটা জিনিস পড়ছিলা যে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা ফর্মুলা পড়ছিলা, যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল যদি এক্স হয় সেটার বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোমরা একটা ফর্মুলা পড়ছো। ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম যে পি যে কোনো একটা সম্ভাবনা, এটা হচ্ছে আমার NCR multiplied by P to the power R into Q to the power N minus R, P to the power R into Q to the power N minus R, N minus R। এখানে আমার P হচ্ছে যখন x equal to R আর কি, মানে এখানে x এর ভ্যালুটা হচ্ছে R, এটা একটু বলে রাখি, জাস্ট x এর ভ্যালু হচ্ছে আমার R। এখন দেখো আমি তো পি বের করে ফেলছি, জানো, মানে কারেক্ট হবে কখন ওইটা তো আমি বের করে ফেলছি। তো এখন কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিয়ার, মানে তোমার যে কোনো একটা প্রবাবিলিটি ওটা ভুল হওয়ার সম্ভাবনা কত হতে পারে, বা ওইটার সোজা বাংলা হচ্ছে ওইটা বাদে আর কি কি সম্ভাবনা হতে পারে। তো কিউ এর ফর্মুলা আমি একটা বলতে পারি যে কিউ এর ফর্মুলাটা হচ্ছে আমার কিউ হচ্ছে আমার 1 মাইনাস পি, কারণ পি হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি, আমার টোটাল প্রবাবিলিটি 1 হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি, আর পি হচ্ছে আমার কারেক্ট হওয়ার সম্ভাবনা, তাই না? তো যদি আমি টোটালটা থেকে কারেক্ট হওয়ার সম্ভাবনাটা বাদ দিয়ে দিই তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে। হিসাবটা বুঝতেছো তো? কিউ হচ্ছে আমার ভুল হওয়ার সম্ভাবনা, 1 হচ্ছে আমার টোটাল সম্ভাবনা, আর পি হচ্ছে আমার কারেক্ট হওয়ার সম্ভাবনা। আমি পি যেটা ফার্স্টে ধরলাম, পিকে আমি ধরলাম হচ্ছে কারেক্ট হওয়ার সম্ভাবনা। তো আমি যদি টোটালটা থেকে কারেক্ট হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিই তাহলে তো আমার ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে শুধু, তাই না? তো আমি 1 মাইনাস হাফ যদি করি আমার কিউ থাকতেছে হচ্ছে হাফ, তাহলে আমার পি এর ভ্যালু পেয়ে গেলাম, আমার কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখো আমি প্রবাবিলিটি বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? আমার প্রবাবিলিটি বলছে হচ্ছে 80% এর বেশি, তার মানে আমি যদি 10টার কোয়েশ্চেন, যেহেতু বলেই দিছিল এখানে 10টা কোয়েশ্চেনের মধ্যে 80% অর মোর, মানে 80% অথবা তার চেয়ে বেশি, তার মানে 80, 90, 100, তাই না? আমি তার মানে 10টার মধ্যে হয় 8টা সঠিক হবে, অথবা 9টা সঠিক হবে, অথবা 10টা সঠিক হবে। তাহলে এই কয়েকটার আমি প্রবাবিলিটি বের করে ফেলি। তাহলে আমার পি হচ্ছে আমার এক জায়গায় ফার্স্টে হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু 8 প্লাস পি হবে আমার এক্স ইজ ইকুয়াল টু 9, 8-এর বেশি হওয়ার সম্ভাবনা 8টা, মানে 80% অর মোর, তার মানে 10টার মধ্যে 8টা ঠিক হবে, 10টার মধ্যে 9টা ঠিক হবে, অথবা 10টার মধ্যে 10টাই আমার ঠিক হবে। এখন দেখো তো বাকি কাজগুলো তো তেমন আহামরি কঠিন কিছু না, তোমরা এখন সব ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, আরেকটা কথা, এখানে এন কী হবে? এন হচ্ছে এখানে 10, এনের ভ্যালু হচ্ছে এখানে 10। তাহলে আমি একটা একটা করে যদি বসে, আমার ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট সেক্টর জন্য আমি এন এর ভ্যালু বসাবো হচ্ছে 10, আর এর ভ্যালু বসাবো হচ্ছে এক্স ইকুয়াল টু আর, তার মানে এখানে এক্স ইকুয়াল টু 8, মানে আর এর ভ্যালু হচ্ছে 8 বসাবো, পি টু দ্য পাওয়ার 8 আর কিউ টু দ্য পাওয়ার হচ্ছে 10 মাইনাস 8। আমি একটা একটা করে লিখি, তাহলে ফার্স্ট এটা আমি স্টার্ট করি। এন, তাহলে এটা হবে আমার 10C8, তারপর হবে হচ্ছে আমার পি টু দ্য পাওয়ার 8, আর পি এর ভ্যালু কিন্তু আমি জানি, পি এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আমি একটা কাজ করে আমি একবারই লিখে দিই, পি এর ভ্যালু হচ্ছে আমার হাফ টু দ্য পাওয়ার 8, কিউ টু দ্য পাওয়ার হচ্ছে এন মাইনাস আর, কিউ এর ভ্যালু আমার হচ্ছে হাফ, তাহলে হাফ টু দ্য পাওয়ার 10 মাইনাস 8, 10 মাইনাস। পরেরটা আশা করি পারবা। পরেরটা হচ্ছে আমার এন এর ভ্যালু হচ্ছে 10, বাট এখানে আর এর ভ্যালু হচ্ছে 9, তাই না? কারণ এই যে এক্স ইকুয়াল টু 9, হাফ টু দ্য পাওয়ার 9, আর এখানে হবে হচ্ছে হাফ টু দ্য পাওয়ার 10 মাইনাস 9 প্লাস
লাস্টেটাও আশা করি এরকমভাবেই বুঝে গেছো যে আমার লাস্টেটা হবে হচ্ছে 10C10 হাফ টু দ্য পাওয়ার 10, আর এটা হচ্ছে হাফ টু দ্য পাওয়ার 10 - 10, 10 - 10। এই পুরো জিনিসটা একবারে ক্যালকুলেটরে লিখে দিবা। তুমি যদি ক্যালকুলেটরে শিফট প্রেস করার পর মাল্টিপ্লিকেশন আর ডিভিশন সাইন প্রেস করো তাহলে তুমি পি আর সি গুলো অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? এই পুরোটা যদি তুমি ক্যালকুলেটরে ইনপুট দাও তাহলে আমার অ্যান্সারটা আসবে 7/128, 7/128। তাহলে অ্যান্সারটা হচ্ছে 7/128। এই জিনিসটা জাস্ট তুমি ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দেবে। আমার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কত? অপশন নাম্বার ই, যেটা হচ্ছে 7/128। আচ্ছা, আমাদের 1 আর 2 নাম্বার হয়ে গেল। এরপর যাচ্ছি হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এক্সপ্রেস ইন রেডিয়ান্স, মানে রেডিয়ানে তোমাকে এক্সপ্রেস করতে হবে। কি এক্সপ্রেস করতে হবে? আমাকে এক্সপ্রেস করতে হবে হচ্ছে এই একটা ফাংশন বলে দিছে অথবা একটা এক্সপ্রেশন বলে দিছে। এই এক্সপ্রেশনটার আমার পিরিয়ডটা বের করতে হবে, পিরিয়ডটা কত হবে। তো আমি যদি জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দিই, আচ্ছা মনে করো এটা একটা গ্রাফ বা এটা একটা ফাংশন। এখানে কিছুক্ষণ পর পর এটা রিপিটেশন হয়, এই ভ্যালুগুলোর কিছুক্ষণ পর পর একটা রিপিটেশন হয়। যেরকম এটার যদি সাইন এক্স হয় বা সাইনের যদি ফাংশন হয়, এখানে পিক ভ্যালু হচ্ছে 1 আর লোয়ার পিক ভ্যালু হচ্ছে -1। তো কিছুক্ষণ পর পর এই 1 যে ভ্যালুটা বারবার রিপিট হয়, এই লোয়ার পিকের যে ভ্যালুগুলো ওইগুলো রিপিট হয় কিছুক্ষণ পর পর। তো এই রিপিটেশন হচ্ছে কাইন্ড অফ একটা হারমোনিকের মতো। এটার গুণ, এই ভ্যালুটাকে যদি তুমি কিছু একটাতে গুণ করো তাহলে পরে ভ্যালুগুলো পাবা, এরকম। তো যে আমরা হচ্ছে পিরিয়ড বলতে বুঝি হচ্ছে যে কত সাইকেল পর পর এটা রিপিটেশনগুলো হচ্ছে আর কি। তো তার আগে আমি হচ্ছে এই জিনিসটাকে, মানে এই এক্সপ্রেশনটাকে একটু ছোট করে নিই, একটু ফর্মুলা দিয়ে তো আমি অ্যাপ্লাই করতে পারি, তাই না? আমাকে বলছে হচ্ছে y equal to 1/3 multiplied by cos square x minus sin square x। এখন দেখো তো ব্র্যাকেটের ভেতর যে জিনিসটা আছে এটা একটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। তাহলে এখানে তুমি লিখতে পারবা যে 1/3 আর এই ভেতরে যে ফর্মুলাটা এটা হচ্ছে আমার cos 2x। আচ্ছা, আমি যদি ডেসমস একটা গ্রাফিং ক্যালকুলেটর আছে, আচ্ছা এই জিনিসটা একটু মাথায় রাখো যে আমার এখানে আসছে হচ্ছে 1/3 cos 2x। তো আমার 1/3 কারণে আমি পরে এক্সপ্লেন করতেছি গ্রাফিক্যালি, আমার cos x এর যে অ্যাম্পলিটিউডটা, ওই অ্যাম্পলিটিউডটা আর কি, মানে ম্যাক্সিমাম যে পিক ভ্যালুটা, ওই পিক ভ্যালুটা আর কি 1/3 হয়ে যাবে। কিন্তু এখানে আমাকে অ্যাম্পলিটিউডে কোনো হিসাব করতে বলে না, বা পিক ভ্যালু কত এটা হিসাব করতে বলে না, আমাকে বের করতে বলছে হচ্ছে পিরিয়ডে কী হবে। আচ্ছা, আমার cos x এর পিরিয়ড হচ্ছে পাই, cos 2x এর পিরিয়ড হচ্ছে এটা অর্ধেক হয়ে যাবে। cos যদি 3x থাকতো তাহলে কী হতো? 1/3 হয়ে যেত। যেটা বলছিলাম আর কি, cos 2x যেহেতু এটা হাফ হয়ে যাবে, cos 3x যদি হতো তাহলে এটা হচ্ছে 1/3 হয়ে যেত, cos 4x হলে এটা হচ্ছে 1/4 হয়ে যেত। আর cos x এর আমার পিরিয়ডটা কত? cos x এর পিরিয়ড হচ্ছে আমার 2π। যদি আমার cos x থাকে, cos x এর পিরিয়ডটা হচ্ছে আমার 2π। এটা আমি দেখাচ্ছি একটু পরে। এটা হচ্ছে আমার 2π।
তাহলে এখন আমি যে ক্যালকুলেটরটা ওপেন করছি, আমি ক্যালকুলেটরটা একটু চাই, আমার ক্যালকুলেটরটা আমি শেয়ার দিচ্ছি। এখন যেটা আমি cos x দেখি, দেখো cos x একটা পিরিয়ডিক ভ্যালু, ঠিক আছে? তো কিছুক্ষণ পর পর এই পুরা ফাংশনের ভ্যালুটা রিপিট হয়, বাট সাইন এক্স যেরকম একটা জিরো ক্রসিং ছিল, এখানে সেরকম কোনো জিরো ক্রসিং নেই আর কি। আমি এখান থেকে এখান থেকে এই ভ্যালুটা, দেখো তাহলে আমি যেই দুইটা ডটেড লাইন দেখালাম, এই পুরাটা হচ্ছে আমার একটা সাইকেল। এই সাইকেলটুকু কতটুকু গেল বা কতটুকু পিরিয়ড গেল এখানে লেখা আছে। এটা হচ্ছে 7/2 আর এটা হচ্ছে আমার 7π/2 আর এটা হচ্ছে আমার 3π/2। তুমি যদি এই দুইটা ভ্যালুকে সাবট্রাক্ট করে দাও তাহলে তুমি হচ্ছে 2π পাবা। তাহলে আমার cos x এ তুমি যে কোনো ভ্যালু নিতে পারো, মনে করো এখান থেকে, আচ্ছা আমি আগের ডটগুলো রিমুভ করি, এখান থেকে আমি এখানে নিলাম। সেম দেখো এখানে হচ্ছে 2π, এখানে হচ্ছে 4π, 2π থেকে 4π মাইনাস করলে 2π থাকবে। মানে ওই ভ্যালু থেকে ওই ভ্যালুতে ফেরত আসতে যেইটুকু ডিস্টেন্স বা কাভার করে ইন টার্মস অফ রেডিয়ানে যেটুকু কাভার করে সেটাই হচ্ছে আমার পিরিয়ড। মানে সেম ভ্যালুটার আবার রিপিটেশন হইতে যেটুকু রেডিয়ান কাভার করতেছে ওটা হচ্ছে পিরিয়ড। এটা হচ্ছে cos x এ বেলা। আচ্ছা এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, তাহলে এখন যদি আমি cos 2x দিই, দেখতো সেটা একটু বেশি ঘন হয়ে গেছে। তুমি যদি আরেকবার একটু খেয়াল করো তাহলে কিছুটা বোঝা যাচ্ছে যে পিরিয়ডটা কমে আসছে। দেখো এখন আমার আগের পিরিয়ড ছিল কত, 2π, আর এখন দেখো এটা হচ্ছে 3π - 2π, মানে হচ্ছে কত, পাই। আমি বললাম না অর্ধেক হয়ে যাবে, 2x দিলে অর্ধেক হয়ে যাবে। সিমিলারলি তুমি যদি 3x দাও এখানে 1/3 হয়ে যাবে। দেখো এটা 2x এর চেয়ে আরও বেশি ঘন, তাই না? তার মানে তুমি যত এই এক্সের সহগটা বাড়াচ্ছ, মানে ভেতরে cos x এ যে এক্সের সহগটা বাড়াচ্ছ, তত হচ্ছে তোমার এটা আরও বেশি ঘন হচ্ছে, আর পিরিয়ডের ভ্যালু তত আরও কমতেছে। তো তোমার 3x এর বেলায় পিরিয়ড হচ্ছে cos x এর 1/3 গুণ। তাহলে cos x এর ছিল হচ্ছে 2π, তাহলে 3x এর বেলায় হবে 1/3 মাল্টিপ্লাইড বাই 2π। আর আমি যেটা বললাম, আগে যদি তুমি সহগ গুণ করো, যে cos x এর বেলায় আগের ভ্যালু হচ্ছে 1, এটার সাথে যদি এই যে 1, এই ভ্যালুটা দেখতেছো 1 লেখা, যেটা এই 1 হচ্ছে এটার ম্যাক্সিমাম ভ্যালু আর কি। তো তুমি যদি এটার সাথে 1/3 গুণ করো তখন তোমার অ্যাম্প্লিটিউডটা আর কি চেঞ্জ হবে। ঠিক আছে, যেটা হচ্ছে এখন দেখো 1/3 তুমি যদি করো, 1/3 তুমি যদি ক্যালকুলেটরে করো এরকমই আসে, 0.3333 আসে। তাহলে আগে পিক ভ্যালু ছিল হচ্ছে 1, আর এখন পিক ভ্যালু হচ্ছে আমার 1/3 হয়ে গেল। তার মানে 1/3 অফ 1 হচ্ছে, মানে 1/3 হচ্ছে 0.33। তার মানে আমার আগে গুণ করার সাথে কি হয়, আগে গুণ করার সাথে আমার সর্বোচ্চ মান বা পিক ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। আর এইটার ভেতরে যদি তুমি কিছু গুণটুন করো তাহলে তোমার পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এত কথা বললাম, আমাকে এখানে অ্যাম্প্লিটিউডের কোনো কাহিনী বলে নেই বা পিক ভ্যালুর কোনো কাহিনী বলে নেই। এখানে খালি আমাকে বলছে যে কোয়েশ্চেনে ফেরত আসে, এখানে আমার খালি বলছে যে পিরিয়ডটার কী হবে, পিরিয়ডের কী চেঞ্জ হবে। তাহলে পিরিয়ডটা হচ্ছে আমার cos x এর বেলায় হচ্ছে 2π, তাহলে cos 2x এর বেলায় এখন তো বোঝা গেছে কী হবে, cos x এর অর্ধেক হয়ে যাবে, তার মানে হাফ মাল্টিপ্লাইড বাই 2π, মানে হচ্ছে পাই হয়ে যাবে। গেল, শেষ, 3 নাম্বার গেল। এটাই কোয়েশ্চেন ছিল। জাস্ট এটা একটা এক্সটেনশনকে আমি যদি বলি একটা এক্সট্রা একটা পার্ট কী হতে পারে, এটার অ্যাম্প্লিটিউড বা পিক ভ্যালু কত হবে। cos x এর পিক ভ্যালু তোমরা দেখলা হচ্ছে 1, এটার আগে যে সহগটা হবে ওই পিক ভ্যালুর সাথে সহগটা জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে আগে ছিল 1, এখন হবে 1 × 1/3 মানে 0.33। পিক ভ্যালু অথবা অ্যাম্প্লিটিউড, হ্যাঁ দুইটাই আসতে পারে, পিক অথবা অ্যাম্প্লিটিউড হচ্ছে এখানে 0.33 হয়ে যাবে। এই ছিল আমার কোয়েশ্চেন নাম্বার 3। এখন আমাদের ফাইনাল কোয়েশ্চেন নাম্বার 4 আমরা গিয়ে দেখি কী বলছে। হোপফুলি দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আমাকে বলা হয়েছে যে
সরি, এখানে আমাকে বলা হয়েছে যে এক্স আর ওয়াই আমাকে দুইটা ভ্যালু বলে দিচ্ছে আর কি। এক্স একটা ভ্যালু বলে দিচ্ছে আমাকে, ওয়াইয়ের একটা ভ্যালু বলে দিচ্ছে। তারপর আমাকে বলে দিচ্ছে যে ওয়াইকে ইন টার্মস অফ এক্স তুমি এক্সপ্রেস করো। তার মানে ওয়াই যে ভ্যালুটা আসে ওইটাকে তুমি এক্সের সাপেক্ষে বা এক্স দ্বারা তুমি প্রকাশ করো। ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এটা, আমি একটু এখানে লিখি। এখন দেখো তো ওয়াই হচ্ছে আমার ই টু ওয়ান দিয়ে তুমি কোনো ভ্যালু রিপ্লেস করতে পারবো না। এখানে 1 প্লাস e⁻⁻t আছে। তো এইটাকে যদি আমি সামহাও চেঞ্জ করে ওয়াই আকারে কিছু একটা করে ফেলতে পারি তাহলে তো আমার সুবিধা। আমি e⁻⁻t এর ভ্যালুটা বসা দিতে পারি। আচ্ছা দেখো তো আবার এক্সকেও তো আবার এরকমভাবে কিছু একটা লিখে দিস, এক্সকেও তো এভাবে লিখে রাখছে যে 1 মাইনাস e⁻t। তার মানে সামথিং e⁻t এর যদি আমি কিছু একটা ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে আমি হয়তো কিছু একটা বের করতে পারবো। তাহলে আমি কী করি, আমি এই এক্সের এখান থেকে স্টার্ট করি, দেখি তো এটা সাইড চেঞ্জ করে বা কিছু করে আমি e⁻⁻t অথবা e⁻t একটা বের করলে হয়েছে, আমি পরে রিপ্লেস করতে পারবো, কিছু বের করতে পারিনি। আচ্ছা আমি একটু সাইডগুলো চেঞ্জ করি, e⁻⁻t রাইট সাইডে আসে, আমি লেফট সাইডে আনলে এটা e⁻t হবে। অলরাইট, আর 1 তো 1 এর জায়গায় থাকবে, আর এক্স এখানে প্লাস এক্স আছে লেফট সাইডে, ওকে যদি আমি রাইট সাইডে নিই হবে মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স। আমি একসাথে দুইটা জিনিসের সাইড চেঞ্জ করছি, e⁻t আর এক্স দুইটা সাইড চেঞ্জ করছি। এখন দেখো e⁻⁻t কত হবে, e⁻⁻t মানে হচ্ছে 1/e⁻t। 1/e⁻t মানে লবকে হর আর হরকে লব করে দিব। তাহলে আমি এক লাইনে লিখি হচ্ছে আমার e⁻⁻t হচ্ছে আমার 1/1 মাইনাস এক্স। দেখো তো এখান থেকে আমি e⁻⁻t এর ভ্যালুটা পেয়ে গেলাম। এইটা যদি কেউ একটু বুঝতে প্রবলেম হয় আমি সাইডে একটা জিনিস লিখে দিই যে e⁻⁻t হচ্ছে আমার 1/e⁻t। এই লাইন থেকে এই লাইনে আসলাম কীভাবে, লবকে হর করে দিলাম, হরকে লব, e⁻t এর নিচে একটা 1 আছে, তাই না, হরে একটা 1 আছে, ডিনোমিনেটরে একটা 1 আছে, আর এটার পুরোটা ডিনোমিনেটরে একটা 1 আছে। এখন দেখো, এখন বুঝো না কেন, এটা দুই সাইডে লব আর হরকে আমি পরিবর্তন করে দিচ্ছি, লবকে হর, হরকে লব। এটাকে বলা হয় ইনভার্টেন্ডো অথবা বিপরীতাঙ্ক। ছোটোবেলায় ক্লাস 9-10 এরকম কয়েকটা পড়ছিল না, বিপরীতাঙ্ক, যোজন বিয়োজন এরকম কিছু টেকনিক পড়ছিল, এখানে আমরা বিপরীতাঙ্ক বা ইনভার্টেন্ডো ইউজ করছি। আচ্ছা এখন দেখো আমি e⁻t এর ভ্যালু পেয়ে গেছি, এখন তো কাজ শেষ। এখন আমি e⁻t এর ভ্যালুটা এখানে বসা দিব, তাহলে এখানে হচ্ছে আমার y ইকুয়ালস 1 প্লাস e⁻t, তার মানে 1/1 মাইনাস এক্স। লসাগু করো, লসাগু করলে হবে এখানে হবে 1 মাইনাস এক্স, এটা হবে 1 প্লাস 1 মাইনাস এক্স, উপরে 1 প্লাস 1 করলে হবে হচ্ছে 2 মাইনাস এক্স, আর ডিনোমিনেটর হচ্ছে আমার 1 মাইনাস এক্স। তাহলে আমার 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তাহলে আমি ফাইনালি লিখতে পারি y ইকুয়ালস টু 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই তাই না, এটা লেখা আছে, হয়ে গেল তো আমার y ইন টার্মস অফ এক্স। এই যে y আমি এক্স আকারে লিখে দিচ্ছি, দেখো এক্স আছে এখন খালি এখানে, আর তো কিছু না। আগে যেরকম e⁻t ছিল, মানে টি আকারে ছিল, এখন তো টি আকারে কিচ্ছু না। এটাই আমার কারেক্ট অ্যান্সার। তাহলে y ইকুয়াল টু 2 মাইনাস এক্স, অপশন নাম্বার ই, তাই না, 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তাহলে এটাই আমাদের স্যাম্পল কোয়েশনের লাস্ট কোয়েশ্চেন ছিল, আমাদের 4টা কোয়েশ্চেন সলভ করা হয়ে গেছে। অলরাইট, তাহলে আমি এখানে এন্ড করতেছি ভিডিওটা। সো প্রথম যে আমাদের কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি, যে a hydrogen contains by mass 82.7% of carbon and 17.3% of hydrogens. The molecular formula of the hydrocarbon is, তাই না? তো এখানে আমাদেরকে কি বলছে যে হাইড্রোজেন, কার্বন আছে একটা মলিকুল অথবা একটা যৌগ ধরতে পারো। সো এখানে কার্বন আছে কত পার্সেন্ট, 82.7%, অ্যান্ড হাইড্রোজেন আছে 17.3%, তাই না? সো আমরা যদি একটু ইয়ে করি যে কত 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 ছিল, 82.7%, ছেলে 82.7 প্লাস হলো কত 13 পয়েন্ট সামথিং, হয়তো 17.3, হ্যাঁ 17.3,
অ্যান্ড ইউ অল গাইস নো যে এটা যদি করি তাহলে আমরা 100% আমরা পেয়ে যাবো, তাই না? 100% পেয়ে যাব। তার মানে কি আমাকে এক্সট্রা কোনো কি যৌগ বা এক্সট্রা কোনো মৌল আর এখানে কি অ্যাড করা লাগবে না, কার্বন এবং হাইড্রোজেন দিয়েই কি আমরা সলিউশনটা বের করে ফেলতে পারবো। সো কীভাবে সলিউশন করব? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো আওয়ার মোল নাম্বার। সো আমাদেরকে কি করা লাগবে, এই যে যে তাদের ম্যাস আছে, এই ম্যাসকে তাদের আণবিক ভর, যে গ্রাম আণবিক ভর, এটা দিয়ে আমাদেরকে ডিভাইড করা লাগবে, তাই না? সো যদি আমি কার্বন কতটুকু আছে, কার্বন আছে 82.7%। সো এটাকে আমি ভাগ করবো হলো 82.7, হ্যাঁ। সো এটাকে আমি ডিভাইড করবো কত দিয়ে, 12 দিয়ে। বিকজ অফ কি আমরা জানি ওয়েল নাও গাইস যে কি বলে এটাকে, আণবিক ভর যেটা গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ম্যাস যেটা, ওইটা কিন্তু ভাই পারমাণবিক ভর বা আণবিক ভরের জন্য কার্বনের ক্ষেত্রে কি, কার্বনের পারমাণবিক ভর কি 12, তাই না? মৌলের ক্ষেত্রে আণবিক ভর এবং পারমাণবিক ভর কি সমান হয়ে থাকে, তাই না? ওকে, তো এটাকে যদি আমি ভাগ দিই তাহলে আমি পাবো 82.7 divided by 12, তাহলে it will be 6.89, approximately 6.89, হ্যাঁ। অ্যান্ড দেন আমাদেরকে হাইড্রোজেনটা বের করতে হবে। সো হাইড্রোজেনটা যদি বের করি তাহলে কীভাবে বের করবো? সো হাইড্রোজেনটা কত, 17.3% ছিল, 17.3%। সো 17.3 ডিভাইড বাই 1, তাই না? কারণ আণবিক ভর কত হাইড্রোজেনের 1, তাই না? তাহলে এটা কত দাঁড়াবে, 17.3 আমরা কি পাবো অ্যান্সার, তাই না? তো এখন দেখো যার মোল সংখ্যা কম, হ্যাঁ, ওই সংখ্যা দিয়ে মূলত আসলে কি দুইটাকে আবার কি ভাগ করা লাগবে। সো আমাদের আবার কি করা লাগবে, নেক্সট স্টেপ যেটা, সো আমরা কি করব, কার্বনের জন্য, এটা তো কার্বন, তো কার্বনের বেলা আমরা কি করব যে 6.89 অ্যান্ড ডিভাইডেড বাই 6.89। সো অ্যান্সার আমি কত পাবো, 1 পাবো, তাই না? ওকে, ভেরি গুড, নো প্রবলেম। বাট এইটার মধ্যে একটু প্রবলেম হবে, দেখো হাইড্রোজেনের জন্য যেটা বের করতে হবে সেখানে 17.3% ডিভাইডেড বাই কত, 6.89। সো এটা যদি তোমরা ভাগ করো তাহলে উইল গাইস ফাইন্ড যে 17.3 ডিভাইডেড বাই 6.89, 2.51, ইট উইল বি 2.51। বাট দেখো, বাট ফ্র্যাকশন তো চলে আসলো, তাই না? আমরা কি যে কোনো যৌগ বা মৌল লেখার সময় এরকম কোনো সময় লিখছি দেখছো তোমরা যে এইচ 2.5 ও এরকম কোনো কিছু লিখছি, বা CH3 CH ওই আমরা এরকম লিখছি যে CH 1.5 অ্যান্ড CH ও CH এরকম লেখা যাবে না, তাই না? আমাকে একটা কি ইন্টিজার ভ্যালু আনতে হবে, এটা কি একটা ফ্র্যাকশন ভ্যালু, তাই না? এটা কি ফ্লোট ভ্যালু, ফ্লোট মানে কি দশমিক ভ্যালু। আমাকে ইন্টিজার ভ্যালু বা একটা নর্মাল একক ভ্যালুতে নিয়ে আসতে হবে, যে 1 2 3 4 এরকম আনতে হবে। তাহলে কি করবো, ধরো প্রথম কার্বনে যে 1 অ্যান্সার পাইলাম, একে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে আমি অ্যান্সার কত, 2। আর যদি আমি এটাকে এই 2.51 বা 2.5কে আমি 2.5 ধরলাম আর কি, 5.1কে 5 ধরলাম। সো এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ দাও তাহলে কত পাবো, তুমি 5 পাবা। তাহলে অ্যান্সারটা আমার কত দাঁড়াবে, C2H কত 5, তাই না? দেখো এখানে কিন্তু আমাদের C2H5 দেয়া আছে, এই যে একটা, এই যেটা C2H5, তাই না? সি, অ্যান্সার সি। সো ইউ গাইস এটা জানো যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটা, যে কি ইন এ ডিএনএ ডাবল হেলিক্স দ্য টু স্ট্যান্ডার্ডস আর হেল্ড টুগেদার বাই কি হাইড্রোজেন বন্ডস, তাই না? হাইড্রোজেন একদম ইজি, যে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে মেনলি ওরা কি এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন যে চারটা আছে ওইগুলা কি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কি একত্রিত হয়ে থাকে, তাই না? ওকে, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আই গেস তোমরা কোশ্চেনটা বুঝেছো, না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করো ইউটিউবের কমেন্টসে, সো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিউডি অ্যাডমিশন কেয়ার। এখানে আমরা আজকে ব্র্যাক ইউনিভার্সিটির আর্কিটেকচার অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্তমানে 4th ইয়ারে পড়ছি আর্কিটেকচার। আমার নাম মৌসুমী তাবাসসুম মৌলিক। আমরা যদি দেখি, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক ইউনিভার্সিটির যে কোয়েশ্চেনটা আসছে সেখানে বেসিক্যালি ফার্স্ট অফ অল মানে অবভিয়াসলি আমাদের রিটেন একটা পার্ট থাকে যেখানে ইংলিশ অ্যান্ড জেনারেল ম্যাথ আনসার করতে হয়, অ্যান্ড এর বাহিরে থাকে ড্রয়িং পার্টে টোটাল 60 মার্কস থাকে। 60 মার্কসের মধ্যে 20 থাকবে আমার প্যারাগ্রাফ রাইটিং এ অ্যান্ড 40 মার্কস থাকবে ড্রয়িং এ। অ্যান্ড এখানে যে জিনিসটা জেনে রাখা দরকার তা হলো যে ড্রয়িং পার্টে ড্রয়িং অ্যান্ড রিটেনে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়। অ্যান্ড আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা জানা দরকার তা হলো যে
ড্রয়িং এর ক্ষেত্রে যেটা বুঝতে হবে যে ড্রয়িং এ আমি এখানে যেহেতু টোটাল 60 মার্কস, তো আমি যদি রিটেন অনেক ভালো মার্কসও পাই বাট এখানে যদি 30 এর কম পাই, সেক্ষেত্রে আসলে মানে আর্কিটেকচারের জন্য এলিজিবল হবে না। সেক্ষেত্রে বাকি 3টা চয়েসের মধ্যে বাকি 2টা চয়েসের জন্য হচ্ছে এলিজিবল হবে। আর্কিটেকচার ড্রয়িং পার্টে অবভিয়াসলি প্রায়োরিটি থাকে। আর দেখা যায় অনেক ক্ষেত্রে যখন ড্রয়িং এন্ড অন্য একটা সাবজেক্ট মানে দুইজনের মধ্যে মানে রিটেনের ক্ষেত্রে সেম মার্কস আসে, সেক্ষেত্রে বা ওভারঅল সেম মার্কস, সেখানে ড্রয়িং এ যে ক্যান্ডিডেট বেশি মার্কস পায় তার প্রায়োরিটিতে থাকে। সো আর এখানে আমরা যদি দেখি কোয়েশ্চেন কি আছে, ফার্স্টে হচ্ছে ড্রয়িং এর ক্ষেত্রে আমার যে জিনিসগুলো দেখা হবে তা হচ্ছে অবভিয়াসলি ইমাজিনেশন, তার সাথে বেশ অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেচিং অ্যাবিলিটি। দ্যাট মিনস যে আমাদের যে অ্যাডমিশন এক্সাম হবে সেখানে কোনো ধরনের স্কেল অর চাঁদা অথবা কম্পাস ইউজ করা যাবে না, ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে। ফ্রি হ্যান্ড ড্রয়িং বলতে হচ্ছে গিয়ে ডিরেক্ট স্ট্রেট লাইন আঁকতে পারা, সার্কেল আঁকতে পারা, এ ধরনের জিনিসগুলো। এন্ড এর বাইরে হচ্ছে গিয়ে থাকবে প্রপোর্শনিং, যে মানে ভিজুয়ালি কতটা প্রপোর্শন ভাবে আঁকা যায়, স্কেল বুঝতে পারে কিনা একজন পার্সন, এই জিনিসগুলো। আচ্ছা, সো এখানে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে আমি তো স্কেল নিয়ে বুঝলাম, এখন আমরা বাকি কি বুঝতে হবে। আরো কিছু জিনিস আছে যেমন ডিটেইলিং। এখানে ড্রয়িং এর ক্ষেত্রে আই এম রিয়েলি সরি, আমার স্টাইল আছে একটু ইস্যু করছে। আচ্ছা, সো আমার এখানে ফার্স্ট আসবে প্রপোর্শনিং। আমি এটা অন্যভাবে আর্কিটেকচার অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে আমার আইডিয়া গুলো বোঝা। তার মধ্যে কি কি থাকে, তার মধ্যে একটা হচ্ছে আমরা যে বলছিলাম যে ড্রয়িং টেকনিক্স খুবই ইম্পর্টেন্ট, তার সাথে প্রপোর্শনিং লাগবে। প্রপোর্শনিং বলতে হচ্ছে কোনটা কোন সাইজের, বা হচ্ছে কি আমি এরকম একটা জায়গা থেকে যদি দেখি তখন আমি গাছটা কিভাবে দেখবো, আর হচ্ছে আমার আই লেভেল থেকে যদি ডিরেক্টলি দেখি তখন কিভাবে দেখবো, বা হচ্ছে একটা কাছের জিনিস কতটুকু বড় হবে, দূরের জিনিস কতটুকু বড় হবে, এই জিনিসগুলো। লাইন কোয়ালিটিস, তারপরে স্কেল অনেক ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম যে একটা মানে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট হচ্ছে গিয়ে রিলেশনশিপটা কেমন, এই ধরনের জিনিস। এটা হিউম্যান স্কেলে হয়, অবজেক্ট স্কেলে হয়, এই স্কেলটা যেন অনেক ইম্পর্টেন্ট। আইডিয়া থাকা, অ্যাকিউরেট হতে হবে এমন না, বাট ভিজুয়ালি যেন মোটামুটি অ্যাকিউরেট লাগে। আর হচ্ছে কি রেন্ডারিং ও ইম্পর্টেন্ট, বাট রেন্ডারিংটা হচ্ছে একদম ডিরেক্টলি না, জাস্ট মানে একটা জিনিসের রিয়েলিস্টিক লাগার জন্য যতটুকু হলেই হয় এরকম। আর 2 ঘন্টার এক্সাম আসলে এত টাইম পাওয়া যায় না। আর যেটা দেখা হবে সেটা হচ্ছে পার্সপেক্টিভ। একটা ড্রয়িং এ যেমন আমরা যদি এখানে দেখি যে এখানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে এটা মানে মানে যে একটা সাবজেক্ট দেওয়া হবে সেই সাবজেক্টটাতে মানে এই সাবজেক্টে পড়ে আমি কত কি বুঝতে পারছি। এখানে একটা ডিরেক্ট একটা পিকচারের নামও দেওয়া থাকতে পারে যে ভিলেজ ফেয়ার লেখো আঁকো, অথবা হচ্ছে মানে ড্র পিকচার অফ ভিলেজ ফেয়ার, অর এভাবে দেওয়া থাকতে পয়েন্ট দিয়ে দেয়ার ইজ ফেস্টিভিটি ইন দ্য ইয়ার আ স্টর্ম ইজ গ্যাদারিং। সো এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, এটা দিয়ে বুঝতে পারি যে এমন একটা মানে একটা মেলা চলছে, সেটা বৈশাখী মেলা হইতে পারে অথবা ঈদের কোনো একটা ফাংশন হতে পারে, ফেস্টিভিটি আছে সবকিছু, কিন্তু এট দ্য সেম টাইম মানে স্টর্ম ইজ গ্যাদারিং বলতে কি বোঝায় যে আবহাওয়া সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে আমাদের, যে একটু মেঘে মেঘে ঢাকা হবে বা একটু মানে খুব বেশি বাজে হবে না, বাট একটু মেঘলা মেঘলা টাইপের একটা হবে, এই ধরনের একটা মানে একটা এনভায়রনমেন্ট। তো আমরা দুইটা কিওয়ার্ড পাচ্ছি এখানে, একটা হচ্ছে ফেস্টিভিটি আর একটা হচ্ছে কি, একটা ফেস্টিভিটি আর একটা হচ্ছে স্টোর।
এখন এটা থেকে আমাদের হচ্ছে একটা ড্রয়িং করতে হবে। সেই ড্রয়িংটার মধ্যে কি কি থাকবে সেটা হচ্ছে হিউম্যান ফিগার। হিউম্যান ফিগার থাকতেই হবে, সেটা মানে অনেকগুলো হিউম্যান ফিগার থাকবে, তার মধ্যে মিনিমাম 2 একদম ফুল ডিটেইলে থাকতে হবে, একদম ফুল প্রপোর্শনের বডি। আর বাকিগুলো হচ্ছে একটু হালকা পাতলা, মানে দূরে হলে একটু অস্পষ্ট হলে সমস্যা নেই। এন্ড এরপরে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে যে ওই হিউম্যান ফিগারের সাথে অন্যান্য জিনিসগুলোর প্রপোর্শন গুলো দেখা হবে। এই মানে এই এখন এইটা পড়ার পরে, ডেসক্রিপশনটা পড়ার পরে আমরা এই লাইনটা থেকে যেটা যা বুঝি সেটা দিয়ে আমাদের ছোট ছোট ড্রয়িং করতে হবে। এই ড্রয়িংটা করার জন্য তখন কাজে আসবে এখানে ট্যাকটিক্স গুলো, যে পার্সপেক্টিভ বুঝতে হবে, তারপর একটু আগে পড়লাম আমরা যে স্কেল বুঝতে হবে, তারপর লাইন কোয়ালিটি ঠিক থাকতে হবে, প্রপোর্শন বুঝতে হবে। এই জিনিসগুলো যখন কেউ বুঝবে এন্ড ওইটাকে অ্যাপ্লাই করতে পারবে তখনই সে ভালো করবে। আর্কিটেকচার পড়ার জন্য আসলে একদম খুব ভালো পেইন্টার বা আর্টিস্ট হবে এমন কোনো কথা নেই, জাস্ট কিছু কিছু গ্রামার মনে রাখলেই হয় অঙ্কের মতো, কিছু কিছু ফর্মুলা। পার্সপেক্টিভটা খুবই ইম্পর্টেন্ট সিনারি ড্রয়িং এর ক্ষেত্রে, কারণ পার্সপেক্টিভ জিনিসটা আসবে এমন যে একটা ফ্রেম নেওয়া হবে, ফার্স্টে ফ্রেম নিলাম একটা, সেটা অ্যাকচুয়ালি এরকম ল্যান্ডস্কেপও হতে পারে, এরকম পোর্ট্রেটও হতে পারে, এটা হচ্ছে ক্যান্ডিডেটের নিজের ইচ্ছা। সেখানে আমার একটা ভ্যানিশিং পয়েন্ট চিন্তা করতে হবে, দেন সেখানে মানে একটা হরাইজন চিন্তা করার পর আমি একটা ভ্যানিশিং পয়েন্ট চিন্তা করবো, সেই ভ্যানিশিং পয়েন্টটা কি এভাবে করে লাইন টানতে হবে। এইটা আমরা ছোটবেলা থেকে ড্রয়িং করার সময় খুব ভালো মতো অনেক 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 শিখি। তো এই লাইনস গুলো টানলে কি হবে যে আমি অলরেডি মানে এই লাইনস গুলো টানলে আমি যখন এই লাইনটা থাকবে, এই লাইন গুলো থাকবে, গাইডলাইন গুলো থাকবে, তখন আমি বুঝতে পারবো যে আমার মানুষটা তাহলে এখানে বসবে, এই মানুষটা এখানে বসবে, তাহলে এই দূরের মানুষটা ছোট হবে। এভাবে এই জিনিসগুলো বুঝতাম অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটের মানে ইজিয়ার হয়, যে আচ্ছা তার জন্য ইজিয়ার হয়। তো এরকম ফ্রেমিং আসার পরে এইরকম গাইডলাইন ফলো করে স্টেপ বাই স্টেপ ফলো করে আস্তে আস্তে ডিটেল গুলো পারবে। তো এটা যদি হয় আমার প্রথম স্টেপ, এইটা হবে ফাইনাল প্রোডাক্ট এরকম। তো যখন আমরা বলবো যে আমাদের হচ্ছে একটা ফেস্টিভিটির পিকচার আসবে, তখন আমরা আইডিয়া করতে পারি যে এখানে ড্রয়িংটা কিছুটা এরকম হবে, যে এখানে একটা আমি একটা হরাইজন টানলাম, যেখানে কি হরাইজন বলতে বুঝি যেখানে সবকিছু ভ্যানিশ হচ্ছে, এন্ড তার সাথে হচ্ছে কিছু ভ্যানিশিং পয়েন্টস আমার মানতে হবে। এই একটা ভ্যানিশিং পয়েন্ট, এখানে একটা ভ্যানিশিং পয়েন্ট, এই একটা ভ্যানিশিং পয়েন্ট, একটা ভ্যানিশিং পয়েন্ট। সো ডিফারেন্ট অবজেক্টের ডিফারেন্ট হাইট হবে, এরকম হতে পারে। এই যেগুলো ভ্যানিশিং পয়েন্টস এর মধ্যে আসছে, আমরা যেটা দেখতে পাই যে এই হরাইজন লাইনটা গিয়ে এই ভ্যানিশিং পয়েন্টগুলো সবগুলো হচ্ছে পিছনে গিয়ে এরকম একটা জায়গায় একত্র হয়ে যাচ্ছে। তার মানে যত অবজেক্ট আছে কাছের জিনিস, কাছের অবজেক্ট গুলো ডেফিনেটলি হচ্ছে গিয়ে বড় হবে, যে এই হিউম্যানটা ফিগার দেখে আমরা বুঝতে পারি। আবার হচ্ছে কি এই পার্সেন্টের হাইট আর ডেফিনেটলি এই পার্সেন্টের হাইট হয়তো সেম ইন রিয়েল লাইফ, কিন্তু যখন ড্রয়িং এ আমরা জিনিসটাকে রিয়েলিস্টিক বোঝাইতেছি তখন অবভিয়াসলি হচ্ছে এই পার্সেন্টটাকে আমরা সেম ফ্রেমেই সেম হরাইজন লাইনের মধ্যে এই পার্সেন্ট আমরা হাফ বডি দেখতে পাচ্ছি, কিন্তু আর তার দেখতে পাচ্ছি হচ্ছে এতটুকু একটা জায়গা। সো এইটাই হচ্ছে আমাদের পার্সপেক্টিভের কাজ। এর মতো করে আমাদের এই বিল্ডিং এর হাইট গুলো কমে যায় আস্তে আস্তে, তারপরে গাছ ছোট হয়ে যায়, তারপরে এরকম ছোট ছোট অবজেক্ট ছোট হয়ে যায়। আরেকটা ট্রিক হলো যে এই যে হরাইজন লাইনটা কোনো হিউম্যানের মাথা কখনো হরাইজন লাইনের উপরে যায় না, এক্সেপ্ট বেবিস। বেবিস যেহেতু অনেক ছোট, তো বেবিসকে রাখতে হয় পাশে যে বড় একটা ফিগার থাকে তার প্রপোর্শনে, যে একটা বড় মানুষ এত থাকে বাচ্চা এতটুকু হবে। আর এভাবে যদি দেখি তাহলে এভাবে আঁকতে হবে, এন্ড দেন আস্তে আস্তে আমরা যদি এইটা ফলো করি, যে আমরা একটা হরাইজন লাইন আঁকলাম, এখানে ধরলাম যে আমার ভ্যানিশিং পয়েন্ট আছে, এখান থেকে লাইন টানলাম, দেন এখানে হচ্ছে অনেক মানুষ থাকবে। আমি এখানে যেহেতু স্টাইলাস থাকতে পারছি না, সো আমি হচ্ছে করে রাখতেছি, বাট মানে ডেফিনেটলি ডিফারেন্ট টাইপস অফ পেন্সিল ইউজ করে অনেক মানে ডিটেল এগুলো আঁকতে হবে। আর দেন হচ্ছে এইভাবে যখন মানে পুরো ড্রয়িংটা কমপ্লিট হবে তখন আমরা হচ্ছে এরকম একটা স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস দেখতে পারবো, 1 2 3 4। তো এই হচ্ছে আমাদের পার্ট 1। এখানে আমাদের যে জিনিসগুলো জানতে হবে পার্সপেক্টিভের ক্ষেত্রে, যেমন এই যে এখানে দেখি
এই পিকচারটার মধ্যেও কিন্তু একটা এই ভ্যানিশিং পয়েন্ট আছে, তাই না? তো এইরকম ভাবে জিনিসগুলো দেখতে হবে আমাদের। সিনারি ড্রয়িং এর মধ্যে এই যে এভাবে স্টেপ বাই স্টেপ করার পরে দেন এরকম অনেকগুলো একটা স্কুলের ড্রয়িং দেখতে পাচ্ছি। এটা একটা উইকলি বাজার, এটা হচ্ছে কি ওরকম একটা ফেস্টিভিটি বলা যায়, যে এখানেও এরকম একটা ভ্যানিশিং পয়েন্ট আছে, পার্সপেক্টিভ আছে, হিউম্যান ফিগার আছে, এরকম ড্রয়িং আসবে। আর এই হচ্ছে কি আমাদের ড্রয়িং এর পার্টটা গেল। এরপরে আসবে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা, সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল রাইটিং পার্টে, যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটা এখানে কোনো ওয়ার্ড লিমিট দেওয়া নেই, বাট যেহেতু 20 মার্কস এন্ড ওয়েটেজ বেশি, এটা অনেক বেশি টাইম লাগবে। তো প্যারাগ্রাফটা 100 to 150 ওয়ার্ডস এর মতো লেখা ইজ মোর দ্যান এনাফ। জাস্ট এখানে যে জিনিসগুলো আমাদের নোটিস করতে হবে তা হচ্ছে প্যারাগ্রাফটা যেন ডেসক্রিপটিভ হয়, প্যারাগ্রাফটা যেন, আমি এখানে লিখে দিচ্ছি, ডেসক্রিপটিভ হইতে হবে। এছাড়া সিম্পল হতে হবে, খুব বেশি কমপ্লেক্স ইউজ করা যাবে না। 3 নম্বরে বলতে পারি যে not too lengthy। এই 3টা জিনিস যদি মেনটেন করা হয় তাহলে বলা যায়। আর যদি হচ্ছে একটু লাইক প্রপারলি ডিসক্রাইব করা যায় যে একটা ভিলেজ, আমরা নর্মালি যেভাবে লিখি না, একটা ভিলেজ মার্কেটের একটা এখানে যেমন ফার্স্ট ইয়ে দেওয়া আছে একটা ভিলেজ মার্কেটের ন্যারেশন। এখন আমরা নর্মালি ইংলিশ প্যারাগ্রাফ কিভাবে লিখি, লিখতে অভ্যস্ত যে দিস ইজ হোয়াট উই কল আ ভিলেজ মার্কেট, দেন ভিলেজ মার্কেট এখানে হয়, ভিলেজ মার্কেটে এই হয়, ভিলেজ মার্কেটে হচ্ছে গিয়ে মানে এই জিনিস বিক্রি হয়, মানুষ এখানে যায়, এই কারণে ভিলেজ মার্কেট অনেক ইম্পর্টেন্ট, তাই না? এইভাবে জাস্ট নর্মালি রেগুলার লিখি। বাট আর্কিটেকচার যেটা এখানে দেওয়া হয়, প্যারাগ্রাফ রাইটিং দেওয়া হয়, সেটা হচ্ছে কি একটা পার্সনের ভিজুয়ালাইজেশন এন্ড ওয়ার্ড চুজ করা, ওয়ার্ডকে ডিসক্রাইব করা, আরেকজনকে তুমি তোমার কথা দিয়ে একটা যে কোনো একটা ইভেন্ট ইমাজিন করাতে পারছো কিনা সেটা পরীক্ষা করা হয় এই পার্ট অফ দ্য কোয়েশ্চেনের মাধ্যমে। যে আমি যখন হচ্ছে এখানে ভিলেজ মার্কেটের ডিসক্রিপশনটা দিব, তখন এটা কাইন্ড অফ এরকম হবে যে ভিলেজ মার্কেটে আমি ফার্স্ট একটা ইন্ট্রোডিউস তো করাইতেই হবে, ইন্ট্রোডাকশন ছাড়া তো আসলে কোনো কিছু পসিবল না। আমি যদি বলি যে আমার নাম ছাড়া যদি বা এই কোচিং এর নাম ছাড়া আমি যদি ভিডিওটা শুরু করতাম, তাহলে যেমন হতো যে আমি জানি না আসলে ভিলেজ মার্কেট কি, বা আমি জানি না আমি কি করতেছি এই ভিডিওতে, এরকম। সো ভিলেজ মার্কেটকে ফার্স্টে খুবই শর্টে ডিসক্রাইব করবো যে ভিলেজ মার্কেট ইজ আ প্লেস অফ আ ভিলেজ where villagers gather to buy and sell their daily necessities. Easy and simple. Then it is an important place for villagers. It sells once a week and as the sunrise, এই এতটুকু হচ্ছে কি জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন। কেউ যদি না জানে যে ভিলেজ মার্কেট জিনিসটা কি, তার জন্য এতটুকু এনাফ। দেন শুরু হবে অ্যাকচুয়াল গল্প। সেই গল্পটা কি, সেটা হচ্ছে কি as the sun rises the village market springs to life. It sits in an open field, usually on the bank of a river or canal. Usually a village market lasts 5 or 6 hours. It sits in the afternoon and breaks up at dusk. Different kinds of daily necessities are sold here. As the sun rises, the village market springs to life. Cobblestone streets become lively as vendors set up their stalls, filled with fresh fruits and vegetables. Bright red apples, ripe tomatoes, leafy greens create a colorful display. এখানে একটা দেখার জিনিস আছে যে আমরা কিন্তু বলতেই পারতাম যে ভিলেজ মার্কেটে কি কি পাওয়া যায়, vendors set up their stalls filled with fruits, vegetables, apples, tomatoes, greens, etc. শেষ, তাই না? কিন্তু এই লাইনটাকে খেয়াল করো যে এখানে কি বলা হচ্ছে। এতটুকু পর্যন্ত যখন পড়ছিলাম, দেখো যে এতটুকু পর্যন্ত যখন পড়ছিলাম তখন কি তোমার চোখের সামনে কোনো ইমাজিনেশন আসছে? আই ডোন্ট থিঙ্ক সো। বাট যখনই আমি এখানে বললাম যে অ্যাজ দ্য সান রাইজেস ভিলেজ মার্কেট স্প্রিংস টু লাইফ, মানে মনে হয় না যে ছাত্রছাত্রীরা স্প্রিংস টু লাইফ শুনেই হচ্ছে মনে হয় না যে সবাই ছোটাছুটি করে মানে মনে হয় যেন সবাই একসাথে সূর্য ওঠার জন্য অপেক্ষা করছিল, দেন যখনই সূর্য উঠলো সবাই হচ্ছে এই জায়গাটা চলে আসলো ভিলেজ মার্কেটে যোগ দেওয়ার জন্য, তাই না? আবার এখানে দেখো cobblestone streets become lively
as vendors. এখানে streets become library বললেই কিন্তু হতো, বাট cobblestone ওয়ার্ডটা ইউজ করাই হচ্ছে এখানে ডেসক্রিপটিভ ওয়ার্ড। cobblestone streets বলে তোমার চোখের সামনে একটা স্ট্রিট আসবে যেটা মাটির না, সেটা cobblestone এর তৈরি। আবার ওর ভেন্ডার্সটা ওদের ই করলো filled with fruits and vegetables, filled with fresh fruits and vegetables. দেন তার একটা বর্ণনা দিল কি ব্রাইট রেড অ্যাপলস। কোন অ্যাপল তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো? রাইপ টমেটোস, লিফি গ্রিনস, কালারফুল ডিসপ্লে, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ ওয়ার্ডস। দ্য স্মেল অফ ফ্রেশলি বেকড ব্রেড, ফ্রেশলি বেকড, এটার মানে মনে হলো না তুমি এখনই স্মেল করতে পারছো যে কত সুন্দর একটা সেন্ট। Bread mixes with tangy scent of herbs and spices, tangy scent. Air buzzes with the sounds of vendors calling out their prices and clink of coins. Clink of coins. It are descriptive words. Children weave through the crowd. Children weave. Children run, মানে দৌড়ায় না. Children don't run, they weave. এভাবে দৌড়ায়. So through the crowd, their laughter mingling is a word, with the lively strumming of a street's musician's reader. An elderly man samples some cheese, savoring its flavor, while a young mother picks out vegetables for her family. As the sun climbs higher, সূর্য যখন এখানে ছিল তখন একরকম অবস্থা, সূর্য যখন হায়ার হলো দুপুরবেলা 12টার অবস্থা। এটা কিন্তু বলো নাই যে when it's noon, এই ফ্রেজটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, as the sun climbs higher, it's like তুমি ভিজুয়ালাইজ করতেছো যে সূর্যটা এদিক থেকে এদিকে যাচ্ছে। The market's warm glow reflects the heart of the village, bustling with friendly faces, some simple joys of daily life. It plays an important role in the economic sphere of the village's life. এই যে তুমি যে এতক্ষণ কাহিনী বললা, এইটার থেকেও মানে এটা তুমি একটা ঘটনা বর্ণনা করতেছো, রাইট? ব্রিফ একটা ডেসক্রিপশন, কিন্তু এটা শেষ করতে হবে না। তুমি এত কথা কেন বলতেছো? ভিলেজ মার্কেট কেন ইম্পর্টেন্ট, সেটা আমরা আবার সেই আগের নিয়মে চলে গেলাম যে important role in the economic sphere of the villagers' life, as well as some social values. It becomes a meeting space. Villagers can get the opportunity to exchange their greetings. They can meet their kith and kin. Thus, it plays a vital role in the life of villagers. এটা তো মানে আমি জানি না তোমরা কতটুকু এটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছো, বাট আমার তো মনে হলো আমার চোখের সামনে ভাসছে এখন এখানে আমি তোমাদেরকে বাংলা ট্রান্সলেশন দিয়ে দিচ্ছি, বিকজ এখানে ইংলিশ এন্ড বাংলা হচ্ছে গিয়ে মানে দুইটা অপশনই আছে লেখার। এখন কেউ যদি বাংলায় ইংলিশে দুর্বল হয়, সেক্ষেত্রে হি অর শি শুড ডেফিনেটলি গো ফর দ্য বাংলা টার্ম। কিন্তু জিনিসটা হচ্ছে কি যে যখন তুমি মানে অ্যাডমিশন টেস্ট গুলোতে কি হয়, যখন ধরো ইংলিশ এন্ড বাংলা অপশন আছে এন্ড কোয়েশ্চেনটা কমপ্লিটলি ইংলিশে, এন্ড যেখানে আমরা জানি যে ইউনিভার্সিটিতে কমপ্লিটলি ইংলিশ ভার্সনে পড়ানো হয়, সো তুমি যদি বাংলায় লেখো, ইটস লাইক ওরা আগে থেকে ধরে নিবে, বুঝতে পারবে যে তুমি ইংলিশ একটু দুর্বল, সো তোমাকে হচ্ছে বেসিক কিছু কোর্স দিয়ে দিবে, যেগুলো আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ফালতু। সো আই উড সাজেস্ট যে বাংলাটাকে তোমরা অ্যাভয়েড করো, পড়ার জন্য পড়ো, বোঝার জন্য পড়ো, ইটস ফাইন, বাট বাংলাটাকে অ্যাভয়েড করা ভালো ফর অ্যাডমিশন টেস্ট, অ্যাটলিস্ট ব্র্যাকে। কারণ মানে ইটস ইম্পর্টেন্ট টু শো যে ইউ নো ইংলিশ, রাইট? And then second কি আছে, activities at a traffic intersection। দেখি এখানে কি আছে। এখানেও as same as before যে দুইটা দেওয়া। এখানে আমরা ইংলিশটা ফার্স্টে দেখি যে একটা ট্রাফিক ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি। একটা রোডের ধরো এরকম একটা 4 রাস্তার মোড় আছে অথবা 3 রাস্তাটা মোড় আছে, এই জায়গাটা কি ঘটনা ঘটে, রাইট? এটা আমরা সবাই প্রত্যেকটা দিন দেখি, প্রত্যেকটা আমাদের সারা জীবনের কাহিনী এটা। সো এটা ডিসক্রাইব করার কোনো ব্যাপারই না, খুবই একটা টপিক। দেখি এখানে কি বলছে। A traffic intersection is a bustling hub where vehicles and pedestrians converge, bustling, খুব important word, each moment filled with dynamic activities. আমি যেগুলো আন্ডারলাইন করছি এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ ওয়ার্ডস, এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, বা এগুলো ইউজ করা। আমরা সবাই ডেসক্রিপটিভ ওয়ার্ড জানি, বাট কারেক্ট পয়েন্টে ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট, তো এর জন্য আমি এগুলো এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। It serves as a critical point in life in the city's transportation network, managing the flow of traffic and ensuring safety. Throughout the day, as the city awakens, the intersection becomes a hive of movement. Not a busy movement or jam-packed, hive of movement, মানে খুব ফাস্ট, hive, মৌমাছি যেমন খুব তাড়াতাড়ি চলে, এরকম hive of movement.
Cars and buses stream through the crosswalks, their engines humming, horns occasionally blaring. Pedestrians navigate the crosswalks, moving briskly to the destinations or pausing to wait for the traffic lights to change. Street vendors often set up near the intersections, selling everything from newspaper to snacks, adding a vibrant touch to the urban landscape. Vibrant touch. The air is filled with a cacophony of sounds. Cacophony ওয়ার্ডটা এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখো। Cacophony মানে হচ্ছে কি গুঞ্জন। So the rhythmic beating of crossing signals, the rumble of passing buses, the murmur of the conversation among commuters. Cyclists weave through the traffic, while joggers and families with strollers make their way through the crowds. এই দেখো এই ওয়ার্ডটা দেখো, এটা কি খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে চলে যাওয়ার ট্রাই করতেছে। আর জগার্স এন্ড ফ্যামিলি চলে যেতে আস্তে চলে, সো ওরা হচ্ছে কি মেক দেয়ার ওয়ে থ্রু। দুটো ডিফারেন্ট না? মেক দেয়ার ওয়ে থ্রু এতটুকু যাচ্ছে, হয়তো এতটুকু গেল, আবার এখানে গেল, আবার হচ্ছে এখানে একটা মানুষ যাচ্ছে, আচ্ছা আমি এখান থেকে যাই, আবার এখান থেকে যাই, এরকম টাইপের। তো এইটা খুবই ফাস্ট, এটা একটু স্লোয়ার। এই জিনিসটা বোঝো। As the day progresses, এটা কি ছিল? As the sun climbs, আর এটা হচ্ছে as the day progresses। দুইটা কিন্তু সেম মিনিং, দেখছো, বাট ডিফারেন্ট ওয়েতে ইউজ করছে। The intersection remains a central point where people exchange quick greetings, brief conversations. The constant flow of activity reflects the heartbeat of the city. The constant flow is important. The pulse quickening during rush hours, slowing during quieter times. এটা দেখো তো, এই লাইনটা পড়ে কি তুমি করতে পারতেছো, ভিজুয়ালাইজ করতে পারতেছো যে কি করলো? এই কনস্ট্যান্ট অ্যাক্টিভিটি অফ ফ্লো কে কি দিয়ে রিফ্লেক্ট করলো? হার্টবিট দিয়ে, যেটা আমরা কম বেশি সবাই জানি হার্টবিট কেমন, রাইট? একটু এমন 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 এমন। তো এটা কি করলো? পালস কুইকেনিং, উপরে উঠলো ডিউরিং দ্য রাশ আওয়ার্স, পিক টাইমে, যেখানে আমরা হচ্ছে এত জ্যাম থেকে মানুষ থাকতে পারে না। দেন স্লোয়িং, আবার নিচে নামলো কখন? ডিউরিং কোয়াইটার টাইমস, ধরো দুপুর 3টা 2টা এরকম টাইমে। This intersection is more than just a crossroads. It's a vital point of the city's daily rhythm, connecting lives and facilitating the flow of urban life. শুনো না, এখন এটাকে যদি বাংলায় দেখি তখন কি হলো? যে একটি ট্রাফিক ইন্টারসেকশন হলো এমন একটি ব্যস্ত কেন্দ্র যেখানে যাত্রী, যানবাহন এবং পথচারীরা মিলিত হয়, প্রতিটি মুহূর্তে চলমান ক্রিয়াকলাপে ভরা। একটি শহরের পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা ট্রাফিকের প্রবাহ পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করে। দিন শুরু হলে ইন্টারসেকশনটি একটি গতিশীল কেন্দ্রে পরিণত হয়। গাড়ি এবং বাসগুলো ক্রসওয়াক গুলোর মাধ্যমে প্রবাহিত হয়, তাদের ইঞ্জিন বর্জন করে এবং কখনো কখনো হর্ন বাজায়। এখানে দেখো এটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়ার্ড বাংলায়। পথচারীরা ক্রসওয়াক গুলোকে পার হয়ে দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে অথবা ট্রাফিক লাইট পরিবর্তনের জন্য অপেক্ষা করে। ইন্টারসেকশনের কাছাকাছি স্ট্রিট ভেন্ডাররা সাধারণত তাদের স্টল বসিয়ে দেয়, যা শহরের দৃশ্যপটে একটি উজ্জ্বলতা সৃষ্টি যোগ করে। বাতাসে বিভিন্ন শব্দের মিশ্রণ শোনা যায়, ক্রসিং সিগন্যালের রিদমিক বিটস, পার হওয়ার বাসগুলির গর্জনে, যাত্রীদের মধ্যে কথোপকথনের গুঞ্জন। সাইক্লিস্টরা ট্রাফিকের মধ্যে এগিয়ে চলে, আর দৌড়বিদ ও পরিবারগুলি তাদের স্ট্রলার নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়। যতই দিন বাড়ে, ইন্টারসেকশনটা একটি কেন্দ্রীয় মিলনস্থলে পরিণত হয়, যেখানে মানুষ দ্রুত অভিবাদন বিনিময় করে, সংক্ষিপ্ত কথোপকথনে অংশগ্রহণ করে। ক্রমাগত গতির কেন্দ্র শহরের হৃদস্পন্দনকে প্রতিফলিত করে, যা ব্যস্ত সময় তীব্র হয় এবং শান্ত সময় ধীর হয়। এই ইন্টারসেকশন শুধুমাত্র একটি রাস্তা সঙ্গম নয়, একটি শহরের দৈনন্দিন ছন্দের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে জীবনকে সংযুক্ত করে, শহরের মানুষ জীবনের প্রভাবকে সহজতর করে। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেহেতু এই পার্টটা শেষ, এইটা ধরো তোমরা এইটা লেখার জন্য ইউজ করবা 15 মিনিটস আই গেস এট ম্যাক্স। এখানে কিন্তু মানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তোমার এই জিনিসটা লিখতে বেশি টাইম লাগবে না। দেখো খুবই ছোট একটা জিনিস, কিন্তু আমি 3টা প্যারায় ভাগ করে দিছি, এটা কারণ যাতে তোমাদের জিনিসটা ইমাজিন করতে ইজিয়ার হয়। বাট এটা 1 প্যারাগ্রাফ হবে আর 15 মিনিটস 150 ওয়ার্ডস এর মধ্যে হবে, ঠিক আছে? আর এরকম প্যারাগ্রাফ দেখতে পারো তোমরা ডেইলি, এতদিন পর্যন্ত যে প্যারাগ্রাফ গুলো পড়ছো ওগুলা কি একটু ডেসক্রিপটিভ ওয়েতে লেখা ট্রাই করতে পারো। ধরো এরকম ধরনের সিনারি যদি প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে
ডেইলি লাইফ নিয়ে যা দেখো, ধরো এখন যে বারান্দা তুমি বাইরে তাকাচ্ছ, তোমার বারান্দা থেকে বাইরে থেকে তুমি কি দেখতে পাচ্ছ, এটা একটা স্কেচ করো। এবং স্কেচ করার সময় তুমি ছোট ছোট জিনিসগুলো নোটিস করো, যেমন পার্সপেক্টিভ জিনিসটা নোটিস করো। তুমি পার্সপেক্টিভ নোটিস করার পর কি করতে, প্রপোর্শন নোটিস করতে পারো, স্কেল নোটিস করতে পারো। দেন একটা অবজেক্টের সাথে একটা অবজেক্ট মানে ছায়াগুলো কিভাবে পড়ছে, ডিটেলিং গুলো কিভাবে হচ্ছে। তারপরে আর কি আবহাওয়াটা দেখতে পারো, যখন আকাশ কেমন থাকে, ধরো বিভিন্ন ঋতুতে আকাশটা কেমন হয়, কারণ ঋতু বলে দিতে পারে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই তো এভাবে করলে হোপফুলি হয়ে যাবে। আর কিন্তু এক্সামটা কঠিন না, অনেক ইজি, একটু প্র্যাকটিস করতে হয় তাহলেই হয়। ওকে, থ্যাংক ইউ। হোপফুলি তোমরা সবাই চান্স পাবা এন্ড আমার সাথে ডিপার্টমেন্টে দেখা হবে। অলরাইট, টেক কেয়ার, গুড বাই।